দেখেন এখান থেকে হচ্ছে আমাদের প্রথম যে কোশ্চেনটা পড়তে হবে কতগুলো ডেফিনেশন দেখতে হবে, মানে নর্মাল সংজ্ঞা, যে সংজ্ঞাগুলো হচ্ছে আপনারা যখন কোনো মানে অফিসিয়াল কাজ করবেন এরকম প্রকিউরমেন্ট রিলেটেড, এই মানে টার্ম গুলো হচ্ছে আপনারা অনেকবার ফেস করবেন। তো যদি টার্ম গুলোর মানে না বুঝেন, এখানে অনেক টার্ম আছে, তো কাজ করার সময় যদি এরকম কোনো পার্টিকুলার টার্মের মানে না বুঝেন, আপনার কাছে যদি পিপিআরটা থাকে, আপনি পিপিআরটা খুললেই ওইটার মানে দেখতে পারবেন। তারপরও আমি জাস্ট মানে কিভাবে বা কোন জায়গায় জিনিসগুলো আছে একটু দেখাই দিই। আমরা কয়েকটা টার্মিনোলজি যেগুলো হচ্ছে অনেক বেশি আমরা দেখি এখানে, আমি যেগুলো বলছি পড়ার জন্য এগুলো ছাড়াও আরো দেখবেন যে আরো অনেক টার্ম আছে, but সবগুলো তো আসলে এখন মনে রাখা সম্ভব না। তো যেগুলো হচ্ছে একদম মোস্ট কমন টার্ম, মানে বেশি ইউজ হয়, এগুলোই আমরা দেখবো আর কি আজকে। তো দেখেন যে ওপেনিং কমিটি, অলরেডি ওপেনিং কমিটি কি জিনিস আমার মনে হয় আপনারা জানেন, যে যখন হচ্ছে মানে মনে করেন যে বায়োস্ট একটা বিল্ডিং করবে, এই বিল্ডিং করার জন্য মনে করেন অনেকগুলা কন্ট্রাক্টর আমাদের কাছে টেন্ডার সাবমিট করলো। এখন তারা তো হচ্ছে ওই খামের মধ্যে করে টেন্ডার সাবমিট করবে, এই টেন্ডার গুলা খোলার জন্য একটা টিম বা একটা কমিটি করে দেয়া হয়, যে কমিটিতে মনে করেন মিনিমাম 3 জন মেম্বার থাকে। এই কমিটির কাজ কি? কমিটির কাজ হচ্ছে মানে সবাই কমিটি মেম্বাররা প্রেজেন্ট থাকে, সবার উপস্থিতিতে খামগুলা খোলা হয়, খামগুলা খুলে হচ্ছে টেন্ডার গুলা বের করা হয়। তো এরকম একটা কমিটি করার কারণ কি? যদি কমিটি না করতো, যদি এই মানে টেন্ডার ওপেনিং এর দায়িত্বগুলো পার্সোনালি দেখা গেল আমাকে দিল, আর কেউ এখানে ইনভলভ নাই, আমি কি করতে পারি? আমি পার্টিকুলার কোনো টেন্ডারের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তার টেন্ডারটা রেখে বাকিগুলো দেখা গেল ছিঁড়ে ফেলাই দিলাম, মানে এখানে 2 নম্বরই হওয়ার চান্স থাকে। তো ব্যাপারগুলো যেন ট্রান্সপারেন্ট হয় বা একদম মানে নিরপেক্ষতা বজায় থাকে, এই জন্য হচ্ছে আপনার একটা কমিটি করে দেওয়া হয়। কারণ কমিটি মেম্বার সবাই তো আর 2 নম্বর হবে না, আমি না হয় খারাপ কিন্তু আরেকজন তো ভালো হইতেও পারে। তো আমি যদি কোনো মানে 2 নম্বরই করি, সে হয়তো জিনিসটা জানাই দিবে অথরিটিকে, বা আমি ভালো আরেকজন খারাপ, সে যদি কোনো 2 নম্বরই করে আমি জানাই দিব। মানে মোট কথা হচ্ছে কাজের ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য একটা কমিটি করে দেওয়া হয়, ওই কমিটির কাজ হচ্ছে টেন্ডারটা ওপেন করা। তো আমরা মানে এতক্ষণ তো ভার্বালি বাংলা কথাবার্তা বললাম, দেখি যে বাই বুক ডেফিনেশনটা কি আসলে টেন্ডার ওপেনিং কমিটি। দেখেন এখানে হচ্ছে ল্যাপটপ স্লো, ফাইলটা তো এখানে ছিল, ফাইলটা শো করতেছে না কেন? দেখেন এখানে বাংলাটা আছে বোধহয়, আমরা এভাবে করলে তো সমস্যা। আচ্ছা, একবার মানে চলে আসলে আর দেরি হবে না, এটা আপলোডে একটু টাইম লাগে। আপনারা কি আমার স্ক্রিন কিছু দেখতেছেন নাকি পুরো ব্ল্যাক দেখাচ্ছে? স্যার ব্ল্যাক আছে স্যার স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু স্ক্রিনে ওই যে যেটা শেয়ার করছে মানে ওপেন হচ্ছে স্যার, ওপেন হচ্ছে, এখন আসে নাই। পুরোটাই ব্ল্যাক হয়ে আছে, বুঝতে পারছি। এভাবে করে তো মনে হচ্ছে দেরি হবে, আরো আরো তাড়াতাড়ির জন্য এমনি করলাম। স্যার মিনিমাইজ করে রেখে দেন স্যার, যখন আসবে তখন ওপেন করলেন। না এটা করে এটা আবার অন আটকাচ্ছে, করলে মনে হইতে পারে। এটা আটকাচ্ছে, সমস্যা হচ্ছে এটা, এটা আটকায় যাচ্ছে। আমি ভাবছিলাম এই যে আসতেছে বোধহয়, এখন আসছে না। আসছে স্যার। আমার এখান থেকে আবার চলে গেছে, কি বলবো আর, ল্যাপটপ এত স্লো। আল্লাহ, 4082 স্যার, এটা কি পেজ নাম্বার? না 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 না, পেজ নাম্বার না, এখানে 92টা পেজ আছে। বইটা হচ্ছে 200 পেজের মতো, বাট পুরা বইটার সফট কপি আমার কাছে নাই। আমার কাছে মানে বাংলাটার মনে হয় আছে হচ্ছে 32 পেজের মতো, আর ইংলিশটার আছে মনে হয় সব মিলায় 92 পেজের মতো আছে। এত 92 পেজ আপনাদেরকে মানে পড়াবো না, এটা জাস্ট মানে এই ডকুমেন্টটার সাথে কি হলো। স্যার মেসেজ স্যার, দিয়েছে। স্যার আছে, স্যার আছে তো। মিটিং থেকে কি বের করে দিছে নাকি আছে? স্যার হোস্ট তো স্যার আপনি, স্যার আপনারা কি বের করবে স্যার? স্যার আরে, আপনি আছেন তো হোস্টে এখনো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, মাথাটা খারাপ হয়ে যাইতেছে, জুম হঠাৎ করে। দেখেন স্ক্রিন কি দেখা যায় এখন? স্যার লোডিং হচ্ছে। আরে খোদা রে, মানে এটা ঝামেলা করার টাইম পেলো না। দেখেন এখন দেখা ঠিক যাচ্ছে। আছে? এখন দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন, আমাদের হচ্ছে
আহ, আচ্ছা একটু মনে রাখেন, আমি একবারে হচ্ছে কি কি ডেফিনেশন পড়াবো একটু দেখাই ফেলি, কারণ বারবার হচ্ছে এটা আনতে গেলে এটা বারবার এরকম লোড হবে, বারবার ঝামেলা হবে। আচ্ছা এখান থেকে যা সিরিয়ালি দেখাতে থাকে, দেখেন ওপেনিং কমিটি। ওপেনিং কমিটি হচ্ছে টেন্ডার ওপেনিং কমিটি অর এ প্রপোজাল ওপেনিং কমিটি, মানে হচ্ছে আমি যখন পেপারে কোনো বিজ্ঞাপন দিব, ওই বিজ্ঞাপনটা দেখে কিছু কন্ট্রাক্টর বা কোনো সাপ্লায়ার আমার কাছে হচ্ছে টেন্ডার বা প্রপোজাল সাবমিট করবে, তো এটা ওপেন করার জন্য যে কমিটিটা আমাকে তৈরি করতে হবে এটাকেই বলে হচ্ছে ওপেনিং কমিটি, ঠিক আছে? দেখেন এই যে ওপেনিং কমিটি। তারপর একটা একটা জিনিস দেখেন যে মানে আমাদের যে লিস্ট আছে ডেফিনেশনের ওইখানে নাই, বাট আমি দেখাই দিই যে কোটেশন কি জিনিস। কোটেশন হচ্ছে means the priced offer in writing received from tenderers for the procurement of readily available standardized goods, works or physical services subject to the financial limitation as prescribed by rules. কোটেশন হচ্ছে যখন আপনি কোনো কিছু কিনতে যাবেন, আপনি মনে করেন একটা লিস্ট দিবেন যারা সাপ্লায়ার তাদের কাছে, তো সাপ্লায়াররা হচ্ছে ওই লিস্টের মধ্যে প্রাইস গুলা লিখে কোট করবে যে আমাকে এটার জন্য এত টাকা দিতে হবে, এটার জন্য এত টাকা দিতে হবে। তারা যে প্রাইস লিস্টিংটা আপনাকে দিবে, প্রাইস লিস্টিং, এই প্রাইস লিস্টিংটাই কি, এই প্রাইস লিস্টিংটাই হচ্ছে কোটেশন, ঠিক আছে? আচ্ছা এরপর দেখেন যে প্রকিউরমেন্ট বলতে আমরা কি বুঝি। প্রকিউরমেন্ট, আচ্ছা ফার্স্টে দেখেন যে ওয়ার্কস, এটার বাংলাতে হচ্ছে দেখবেন কার্য লেখা আছে, কার্য। ওয়ার্কস মানে হচ্ছে all works associated with the construction, reconstruction, site preparation, demolition, repair, maintenance or renovation of railways, roads, highway or a building, an infrastructure or structure or an installation or any construction work relating to excavation, installation of equipment and materials, decoration, as well as physical service ancillary to work if the value of those services does not exceed that the works themselves. এটার মানে কিছু বুঝছেন? না স্যার। এটার মানে দেখেন যখনই কোনো কিছুর মানে ইংলিশে বুঝবেন না, এটার বাংলাটাতে চলে যাবেন, ঠিক আছে? দেখেন আমরা একটু আগে দেখলাম যে উন্মুক্তকরণ কমিটি, মানে আমরা কি দেখছি, আমরা ওপেনিং কমিটি দেখছি না? ওপেনিং কমিটির বাংলা হচ্ছে উন্মুক্তকরণ কমিটি। দেখেন উন্মুক্তকরণ কমিটি অর্থ ধারা 6 এর অধীন গঠিত দরপত্র উন্মুক্তকরণ বা প্রস্তাব উন্মুক্তকরণ কমিটি, ঠিক আছে? মানে ধারা 6 আমরা দেখবো একটু পরে যে এই উন্মুক্তকরণ কমিটিতে কিছু মানে তৈরি করার সময় কিছু নিয়ম কানুন মানতে হয়, কয়জন মেম্বার থাকবে কমিটির মধ্যে, এই জিনিসগুলো আমরা দেখবো একটু পরে। দেখেন কোটেশন কি জিনিস। কোটেশন অর্থ বিধি দ্বারা নির্ধারিত আর্থিক সীমা সাপেক্ষ সহজলভ্য প্রমিত পণ্য, কার্য বা ভৌত সেবা ক্রয়ের জন্য দরপত্র দাতাগণের নিকট হইতে লিখিতভাবে প্রাপ্ত মূল্য জ্ঞাপক প্রস্তাব। সহজ কথায় হচ্ছে যেখানে হচ্ছে যারা হচ্ছে বিক্রেতা তারা আপনাকে যে একটা মানে মূল্যের লিস্ট দিবে বা কি বলবো কত টাকায় কি তারা আপনাকে দিতে পারবে তার একটা লিস্ট দিবে, ওই লিস্টটাই হচ্ছে কোটেশন। তারপর দেখেন ওয়ার্ক, আমরা ইংলিশে দেখছিলাম ওয়ার্ক আর বাংলায় কি বলছিলাম কার্য। এই কাজের ডেফিনেশন কি আসলে? এই কাজ বলতে হচ্ছে আমরা রেলপথ মানে রেলওয়ে, হাইওয়ে, রিকনস্ট্রাকশন, কনস্ট্রাকশন, মেইনটেনেন্স সবকিছুকেই বুঝি, যে রেলপথ, রাস্তা, সড়ক, মহাসড়ক বা কোনো ভবন, অবকাঠামো বা কাঠামো বা স্থাপনা নির্মাণ, পুনর্নির্মাণ, সাইট প্রস্তুতকরণ, অপসারণ, মেরামত, রক্ষণাবেক্ষণ বা নবরূপদান সংক্রান্ত সকল কাজ অথবা খনন কার্য, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি সংস্থাপন। মনে করেন যে আপনি মানে কনস্ট্রাকশনের কাজ, রিকনস্ট্রাকশনের কাজ, মেইনটেনেন্সের কাজ এগুলা না, আপনাকে কেউ হচ্ছে কোনো মেশিনারি সাপ্লাই দিবে, এটাও কিন্তু তার কাজের মধ্যে পড়তেছে। এবং এমন হইতে পারে যে ডেকোরেশন, মনে করেন আপনি কোনো একটা প্রোগ্রাম অর্গানাইজ করতেছেন, আপনি কাউকে দায়িত্ব দিলেন আপনার বাসাটা ডেকোরেট করে দেওয়ার জন্য বা একটা অডিটোরিয়াম ডেকোরেট করে দেওয়ার জন্য, এটাও কিন্তু কাজের মধ্যে পড়তেছে, ঠিক আছে? ডেকোরেশন সহ যে কোনো প্রকারের নির্মাণ কাজ এবং উহার সহিত সংশ্লিষ্ট ভৌত সেবা যদি উহার মূল্য কার্যের মূল্য অপেক্ষা অধিক না হয়। আচ্ছা মনে করেন আপনি একজনকে বলছেন আপনাকে একটা বিল্ডিং তৈরি করে দিতে হবে, এটা হচ্ছে আপনার মেইন কাজ। আর ভৌত কাজ বা আপনার এনসিএলআরি ওয়ার্ক যেটা আমরা একটু আগে দেখলাম, এটার মানে হচ্ছে ভৌত কাজ বলতে আমি বুঝতেছি যে মূল কাজের অংশ। সাপোজ আপনি একজনকে বলছেন বিল্ডিংটা তৈরি করতে হবে, তাকে আপনি বলছেন যে ভাই আমি আপনাকে আরো কিছু টাকা পয়সা বাড়াই দিব, আপনি বিল্ডিংটা রঙও মানে পেইন্টও করে দিয়েন আমাকে। এখন আমাকে বলেন বিল্ডিংটা কনস্ট্রাকশন করতে যেই টাকা লাগবে রং করতে কি তার চাইতে বেশি টাকা লাগবে? না স্যার।
যদি ভৌত কাজের পরিমাণ বা টাকার পরিমাণ মূল কাজের টাকার পরিমাণকে ক্রস না করে, তাইলে এই ভৌত কাজটাও আপনার মূল কাজেরই একটা অংশ হিসাবে গণ্য হবে। আর যদি আপনার এই ভৌত কাজ, যেটাকে আপনি পেইন্ট মানে মূল কাজের অংশ হিসেবে চিন্তা করতেছেন, কিন্তু দেখা গেল আমার বিল্ডিং কনস্ট্রাকশন করতে যে টাকা লাগবে তার থেকে রং করতে বেশি টাকা লাগতেছে, তখন কিন্তু রং, এই পেইন্টটা আর আমার কনস্ট্রাকশনের আন্ডারে ভৌত কাজ না, পেইন্টটা তখন একটা আলাদা কাজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা আরো কয়েকটা ডেফিনেশন দেখি যে প্রকিউরমেন্ট এন্টিটি, সত্তা। ঠিক আছে? প্রকিউরমেন্ট এন্টিটির বাংলা হচ্ছে সম্ভবত ক্রয়কারী সত্তা। প্রকিউরমেন্ট, সরি, প্রকিউরিং এন্টিটি। দেখেন যে প্রকিউরিং এন্টিটি মিন্স এ প্রকিউরিং এন্টিটি হ্যাভিং অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড ফাইন্যান্সিয়াল পাওয়ার টু আন্ডারটেক প্রকিউরমেন্ট অফ গুডস, ওয়ার্কস অর সার্ভিসেস ইউজিং পাবলিক ফান্ড। মানে হচ্ছে সরকারের যে তহবিল বা সরকারের যে টাকা পয়সার যে আপনার ভান্ডার আছে, বাংলায় বললে হচ্ছে ভান্ডার, ওই টাকা পয়সার ভান্ডার ব্যবহার করে যেই অধিদপ্তর বা যেই মানে সরকারের যেই ডিভিশন, মানে যেই ডিভিশনের পাওয়ার আছে ওই টাকাটা খরচ করার এবং কোনো কিছু কেনার, তাদেরকেই বলে হচ্ছে প্রকিউরিং এন্টিটি। মনে করেন যে আমি বলি ওয়াসা, মনে করেন ওয়াসা, বা মনে করেন যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, এদের আপনার অবভিয়াসলি এরা এক একটা সরকারের, বা পিডিবি বা পিডব্লিউডি, এগুলো হচ্ছে কি সরকারের এক একটা ব্রাঞ্চ। এদের প্রত্যেকের একটা এনুয়াল বাজেট থাকে না, যে আমরা এই মানে এই এনুয়াল ইয়ারে বা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে হচ্ছে এই এই জিনিসগুলা কিনবো আমাদের জন্য। তো ওদের হাতে সরকারের একটা ফান্ড থাকে। মনে করেন সরকার ওয়াসাকে ফান্ড দিল এই 2021 সালের জন্য 50 কোটি টাকা। ঠিক আছে? এই 50 কোটি টাকা যখন ওয়াসাকে দেয়া হইলো, ওয়াসা কিন্তু এখন এই 50 কোটি টাকা যেমনি ইচ্ছা খরচ করতে পারে, বাট অবভিয়াসলি তার কাছে ডকুমেন্ট থাকতে হবে, সে যে মানে দুই নাম্বারই করে নাই, টাকাটা যে প্রপার ওয়েতে খরচ করছে ডকুমেন্ট মেনটেন করতে হবে। নাইলে দিন শেষে সরকার তো এসে বলবে যে আমি তোমাদের 50 কোটি টাকা দিলাম, তুমি কেমনে খরচ করছো, আমারে তুমি মানে প্রুফ দাও। এখন ওয়াসা যখন তাদের জন্য কোনো কিছু কিনবে, বা ওয়াসা মনে করেন যে একটা মেশিন কিনবে মানে পানি টেস্ট করার জন্য, এই যে মেশিনটা ওয়াসা কিনতেছে, তাহলে ওই মেশিনটার জন্য প্রকিউরিং এন্টিটি কে আসলে? বাংলাদেশ গভর্নমেন্ট নাকি ওয়াসা? স্যার ওয়াসা। ওয়াসা। কারণ এই যে ফাইন্যান্সিয়াল পাওয়ার এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, এটা তো ওয়াসারই আছে। ওয়াসার কিন্তু ওই মেশিনটা কেনার জন্য মানে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আর পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ ওয়াসা আপনার মানে আগে থেকেই জানে যে 2021 অর্থ বছরে সরকার থেকে তারা এত টাকা পাবে, এজ এ বাজেট হিসেবে তাদের জন্য এত টাকা স্যাংশন হয়েছে। ওই বাজেটের পরিমাণের উপর ভিত্তি করে 2021 সালে তারা তাদের নিজেদের জন্য কি কি ডেভেলপমেন্ট ওয়ার্ক করবে, কি কিনবে না কিনবে, তারা একটা প্রকিউরমেন্ট প্ল্যান তৈরি করে বা পরিকল্পনা তৈরি করে, যে আমাদেরকে সরকার এত টাকা দিবে, আমরা এই টাকার মধ্যে এই এই কাজগুলা করতে পারবো। তো তারা যখন কাজগুলা করবে বা কোনো কিছু কিনবে, তখন তারা হচ্ছে প্রকিউরিং এন্টিটি। এখন মনে করেন বায়ুস্ট হচ্ছে একটা 5 তলা বিল্ডিং করবে মনে করেন, তাহলে এই যে কন্ট্রাক্টর আমাদের সাথে যোগাযোগ করবে বা কন্ট্রাক্টরের কাছ থেকে যে আমরা একটা কি বলবো প্রফেশনাল সার্ভিস নিচ্ছি, এখানে প্রকিউরিং এন্টিটি কে? আর্মি নাকি বায়ুস্ট? স্যার বায়োস্ট। বায়ুস্ট হচ্ছে প্রকিউরিং এন্টিটি। আচ্ছা, এবার আমরা বলেন যে তাইলে একটা প্রকিউরিং এন্টিটির হেড অফ দ্য প্রকিউরিং এন্টিটি, এটাকে হচ্ছে সংক্ষেপে হোপও বলে, হোপ। ঠিক আছে? হেড অফ প্রকিউরিং এন্টিটি। তাহলে বলেন তো বায়োস যদি একটা প্রকিউরিং এন্টিটি হয়, তাহলে বায়োস্টের হেড অফ প্রকিউরিং এন্টিটি কে? ভিসি স্যার হবে। অবশ্যই। ঠিক আছে, ভিসিআর হচ্ছে আমাদের প্রকিউরিং এন্টিটির হেড। আমি যদি একটু এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন, যে মনে করেন আজকে মনে করেন যে আপনাদেরকে গল্পের মতো করেই মানে পড়ায় ফেলবো, অসুবিধা নেই, এগুলা মানে বললে জিনিসগুলো আরো মনে থাকবে। দেখেন, মনে করেন আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য একটা ল্যাব বানাবো। সাপোজ মনে করেন যে আমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাব বানাবো। ঠিক আছে? এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাব বানাইতে হইলে আমার তো বিভিন্ন মেশিনারিজ লাগবে না, ইকুইপমেন্ট কিনতে হবে না? হবে নাকি হবে না? লাগবে স্যার। হ্যাঁ আমাদের এনভায়রনমেন্ট ল্যাবে কি কি ইকুইপমেন্ট আছে? এই আপনার বিওডি টেস্ট করার আছে, টাইট্রেশন টেস্ট করার ইকুইপমেন্ট আছে সম্ভবত, তারপর হচ্ছে ওই যে কি জানি একটা আছে, মানে নামটা তো ভুলে গেলাম, একটা ছোট্ট ব্রিফকেসের মতো জানি কি একটা আছে, আপনারা ইউজ করছেন না? জি স্যার, ওটার নাম কি? থিওডোলাইট মনে হয় স্যার। আরে না, থিওডোলাইট থিওডোলাইট তো হইতেছে গিয়া অটো ইয়াতে সার্ভেইং এ ইউজ করে, টোটাল স্টেশন বা থিওডোলাইট।
আর ওটার নামটা ভুলে গেছি। স্যার মেশিন তো স্যার অনেকগুলোই আছে, কোনটার নাম না, কি একটা ভুলে টেবিলের গেছি। উপরে একটা এরকম ছোট্ট ব্রিফকেসের মতো জানি কি একটা মেশিন আছে, নামটা ভুলে গেছি। ওটা কেনার সময় আমি গেছিলাম তো ওই জন্য, কিন্তু নাম মনে নাই আমার। যাই হোক, এখন দেখেন যে এই যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরিজ এর জন্য আমরা বিভিন্ন ইকুইপমেন্ট কিনবো। আমি মনে করেন আমার আন্ডারগ্রেড লাইফে হচ্ছে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করে আসছি। হয়তো আমার ভার্সিটিতে একরকম ছিল, আপনাদের অন্যান্য স্যার যারা আছে তাদের ইউনিভার্সিটিতে ইকুইপমেন্ট গুলো আরেক রকম ছিল। বাট আমি যখন আমার ইউনিভার্সিটির জন্য কিনবো, হয়তো মানে ইকুইপমেন্ট গুলো আরো লেটেস্ট ভার্সন বের হইছে, বা মানে এগুলার হয়তো আমি যেখানে ইউজ করছি ওইখানে জিনিসটা কিনছিল বাংলাদেশ থেকে, বাট আমরা মনে করেন আমাদের ভার্সিটির জন্য বাইরে থেকে আনাবো। ইনস্ট্রুমেন্টের মডেল, টেকনিক্যাল স্পেসিফিকেশন সবকিছু চেঞ্জ হয়ে যাবে না? হবে নাকি হবে না? জি স্যার, জি হবে স্যার, স্যার। হবে এখন স্যার। আপনাকে যদি কেউ বলে যে আমাদের বায়োস্টের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাবে যে কম্প্রেশন টেস্টিং মেশিনটা আছে এটার টেকনিক্যাল স্পেসিফিকেশন কি, বল আপনি বলতে পারবেন? আমরা কি আপনাদেরকে মেশিনের টেকনিক্যাল স্পেসিফিকেশন শিখাই? না স্যার, আমাদের ওটা কারণ কাজ শেখান স্যার আমাদের আপনারা। তো দরকার নাই, আমাদের কাজ হচ্ছে মেশিন দিয়ে কিভাবে কাজ করতে হয় এটা জানা। মেশিনের টেকনিক্যাল স্পেসিফিকেশন দেওয়া তো আমাদের কোনো দরকার নেই। কিন্তু আপনি যখন একটা দায়িত্ব পাবেন একটা মেশিন কেনার জন্য, তখন তো আপনার আসলে টেকনিক্যাল স্পেসিফিকেশনটা কি করতে হবে, জানতে হবে। জানতে হবে জানতে না? হবে স্যার। মনে আছে জি যে স্যার। আমরা টেন্ডারের দুইটা ফেজ দেখছিলাম, একটা হচ্ছে আমি সরাসরি পেপারে বিজ্ঞাপন দিয়ে দিব, আর একটা হচ্ছে যারা সাপ্লাই তাদেরকে ডাকবো, ডাইকা তাদের সাথে কথাবার্তা বইলে স্পেসিফিকেশন গুলো ঠিক করব। আচ্ছা, আমি একটা ওভেন কিনবো, ওভেনটার ক্যাপাসিটি এতটুকু হইতে হবে। আমি একটা ওয়াটার বাথ কিনবো, এটার সাইজ এতটুকু হইতে হবে। আমি একটা এনভায়রনমেন্টাল ল্যাবে আর কি আছে ইনস্ট্রুমেন্টের মধ্যে, আহ, যাই না, আমি এনভায়রনমেন্টাল ল্যাব সম্পর্কে আমার ভালো ধারণা নাই। মানে যেটাই হোক, যে যে ইকুইপমেন্ট গুলো আমরা কিনবো এগুলো একটা স্পেসিফিকেশন সম্পর্কে আইডিয়া নেওয়া লাগবে সাপ্লায়ার কাছ থেকে। তারপর হচ্ছে কোনটার প্রাইস কেমন, সাপ্লায়ার হচ্ছে আমাকে একটা কোটেশন দিবে। তো এখন দেখেন এই কথাটা কেন বলতেছিলাম। আচ্ছা, তো যখনই হচ্ছে মনে করেন যে এরকম একটা মানে এনভায়রনমেন্টাল ল্যাব বানাইতে হবে, বায়োস যেটা করে এনভায়রনমেন্টাল ল্যাব স্টাবলিশিং কমিটি নামে একটা কমিটি বানায় দেয়। ঠিক আছে, ওই কমিটিতে মনে করেন আমাদের সিভিল ডিপার্টমেন্টের যিনি হেড, ঠিক আছে, উনি থাকে হচ্ছে চেয়ারপারসন, মানে একদম প্রধান কমিটি। তারপর মনে করেন সিভিল ডিপার্টমেন্ট থেকে একজন লেকচারার থাকে এজ এ মেম্বার হিসেবে। আর অন্য যে কোনো ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হইতে পারে, নন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হইতে পারে, মানে আমাদের মেশিনারি সম্পর্কে আইডিয়া নাই, বিবিএ হইতে পারে, ট্রিপলি হইতে পারে, ল হইতে পারে, সিএস হইতে পারে, ইংলিশ হইতে পারে, এরকম যে কোনো একটা ডিপার্টমেন্ট থেকে আরেকজন লেকচারারকে হচ্ছে মেম্বার বানায় দেওয়া হয়। ঠিক আছে, এই যে কমিটিটা হইলো, এই কমিটির কাজ হচ্ছে মানে ফার্স্টে একটা বোর্ড প্রসিডিং করা। কি করা? কি করা? স্যার আমি একটা কিন্তু এখন কমিটি গঠন করাচ্ছি করা। না, আমি কিন্তু আপনাদেরকে জাস্ট জিনিসগুলা স্টেপ বাই স্টেপ বলতেছি, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। এগুলা কিন্তু পরীক্ষাতে আসবে না, ঠিক আছে? জাস্ট জিনিসগুলা যেন বুঝেন এবং একটু মানে থিওরিটিক্যাল কথাবার্তাগুলোর সাথে রিলেট করতে পারেন এর জন্য বলতেছি আর কি। আচ্ছা, বোর্ড প্রসিডিং কিভাবে করতে হয়, আমি আমাদের এই থিওরিটিক্যাল জিনিসগুলো হয়তো আজকের ক্লাসটা আর এর পরের ক্লাসটা বা দুইটা ক্লাস শেষ হয়ে যাবে, তারপর একটা ক্লাসে হচ্ছে এই প্র্যাকটিক্যাল ডকুমেন্ট গুলো আমি দেখাই দিব, যে বোর্ড প্রসিডিং কিভাবে করতে হয়, নোটশিট কিভাবে করতে হয়, ওয়ার্ক অর্ডার কিভাবে করতে হয়, আমি দেখাই দিব। আচ্ছা, তো এই যে মানে একটা এনভায়রনমেন্টাল ল্যাব এস্টাবলিশিং কমিটি হইলো, এই কমিটি হচ্ছে একটা বোর্ড প্রসিডিং করে। ওই বোর্ড প্রসিডিং এর মধ্যে মানে মেইনলি যেটা থাকে সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এখনই কেন এনভায়রনমেন্টাল ল্যাবটা করতে হবে, আর 2 বছর 3 বছর পরে করলে সমস্যা কি। ঠিক আছে, এইটার একটা কারণ ব্যাখ্যা করে একটা বোর্ড প্রসিডিং করতে হয়। এই বোর্ড প্রসিডিংটা প্রথমে হচ্ছে যায় রেজিস্ট্রার স্যারের কাছে। উনি দেখে যে আচ্ছা ঠিক আছে, আমাদের হয়তো নেক্সট সেমিস্টারে স্টুডেন্টদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাব আছে, মানে ল্যাবটা করাইতে হবে, বাট আমাদের হচ্ছে ইকুইপমেন্ট গুলা কেনা হয়নি, ইমিডিয়েটলি আমাদের জিনিসটা কিনতে হবে। যখন রেজিস্ট্রার স্যার কনভিন্স হয়, এটা চলে যায় ভিসি স্যারের কাছে, এবং ভিসি স্যার হচ্ছে ফাইনালি অনুমোদন দেয় যে ঠিক আছে, সিভিল ডিপার্টমেন্ট একটা প্রস্তাব নিয়ে আসছে যে একটা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি তৈরি করতে হবে, এবং তাদের মানে প্রস্তাবটা হচ্ছে জাস্টিফাইড। তাদের হচ্ছে আর 2 মাস পরেই মানে নতুন সেমিস্টারে যে স্টুডেন্ট গুলা যাবে তাদেরকে হচ্ছে এনভায়রনমেন্টাল ল্যাব করতে হবে, সো আমাদেরকে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে। তো ভিসি স্যার যখন বোর্ড প্রসিডিংটা অ্যাপ্রুভ করে দেয়, দেন পেপারে হচ্ছে আমরা একটা বিজ্ঞাপন দিই। পেপার হচ্ছে এরকম একটা বিজ্ঞাপন দিই আমরা যে এনভায়রনমেন্টাল ল্যাবের ইকুইপমেন্ট কেনার জন্য দরপত্রের আহ্বান। ঠিক আছে, আগ্রহী ল্যাবরেটরি সাপ্লায়াররা হচ্ছে দরপত্র সাবমিট করুন বা যোগাযোগ করুন। যাই হোক, তো যারা সাপ্লায়ার আছে তারা আমাদের কাছে আসে, আমাদের কাছে এসে আমাদের কাছ থেকে একটা ফর্ম কিনে নিয়ে যায়, টেন্ডার ফর্ম। ওই ফর্মের মধ্যে হচ্ছে আমরা কি কি ইকুইপমেন্ট কিনবো, কোন ইকুইপমেন্ট কয়টা যাচ্ছি,
কোন ইকুইপমেন্টের স্পেসিফিকেশন কি, আমি কি মেড ইন বাংলাদেশ ইকুইপমেন্ট কিনতে যাচ্ছি, নাকি মেড ইন জার্মানি কিনতে যাচ্ছি, নাকি মেড ইন চায়না কিনতে যাচ্ছি, নাকি মেড ইন ইন্ডিয়া কিনতে যাচ্ছি, সবকিছু এখানে বলা থাকে। ওই সাপ্লায়ার আমাদের কাছ থেকে ডকুমেন্টটা কিনে নিয়ে গেল, কিনে নিয়ে তারা যেটা করে একটা নির্দিষ্ট ডেট থাকে যে আপনাদেরকে এই ডকুমেন্টটা ফিল আপ করে এত তারিখের মধ্যে সাবমিট করতে হবে। তো মনে করেন সাপ্লায়াররা হচ্ছে ডকুমেন্টটা কিনে নিয়ে ফিল আপ করে সাবমিট করলো, ঠিক আছে, সাবমিট করে চলে গেল। এরপর একটা পার্টিকুলার দিনে এবার একটা টেন্ডার ওপেনিং কমিটি করা হয়। মনে করেন যে মানে যেহেতু আমি একটা এনভায়রনমেন্টাল ল্যাব এস্টাবলিশমেন্ট কমিটি করছি, আলাদা করে আর ওপেনিং কমিটি করে না, এই এস্টাবলিশমেন্ট কমিটি হচ্ছে আপনার টেন্ডার গুলো ওপেন করে। টেন্ডার গুলো ওপেন করার পরে হচ্ছে আপনার হয়তো সেম কমিটি বা ডিফারেন্ট একটা কমিটি করতে হয়। হ্যাঁ, টেন্ডার গুলো ওপেন করার পরে টেন্ডার ইভালুয়েশন কমিটি নামে, নাম কি বলেন তো, নামটা কি? টেন্ডার ইভালুয়েশন কমিটি, ঠিক আছে। ইভালুয়েশন কমিটি নামে হচ্ছে আরেকটা কমিটি করা হয়। এই কমিটিতে আপনার দেখেন, আমি যে টেন্ডার ওপেনিং কমিটি করলাম অথবা আমি যে মানে এনভায়রনমেন্টাল ল্যাব এস্টাবলিশমেন্ট কমিটি করলাম, এই কমিটিতে যে তিনজন, এই তিনজনের কেউ কি বায়োস্টার বাইরে থেকে আছে? আছে? না স্যার। সিভিল ডিপার্টমেন্টের হেড, সিভিল ডিপার্টমেন্টের একজন লেকচারার, বিবিএ ডিপার্টমেন্টের একজন লেকচারার, সবাই কিন্তু বায়োস্টার ইন্টারনাল মেম্বার। ইন্টারনাল মেম্বার না? সবাই কি বায়োস্টার ইন্টারনাল মেম্বার? জি স্যার, ইন্টারনাল মেম্বার স্যার। সবাই। বাট যেটা করতে হবে, টেন্ডার ইভালুয়েশন কমিটিতে আপনার একজন কি থাকতে হবে, মাস্ট? কি থাকতে হবে? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? এক্সটার্নাল মেম্বার থাকতে একজন হবে। এক্সটার্নাল মেম্বার থাকতে হবে। তার মানে হচ্ছে বায়োস একটা এনভায়রনমেন্টাল ল্যাব তৈরি করবে, সে হচ্ছে একটা এস্টাবলিশমেন্ট কমিটি করলো, টেন্ডার ওপেনিং কমিটি করলো, বাট যখন টেন্ডার গুলো ওপেন করে ইভালুয়েট করা হবে, এই যে আপনারা বিড ইভালুয়েশন দেখছেন না, লাস্ট টপিকটা কি ছিল? বিড ইভালুয়েশন ছিল। তো যেভাবে বিড ইভালুয়েশন করা দেখাইলাম, এভাবে হচ্ছে ইভালুয়েশন কমিটি বিড গুলো ইভালুয়েট করে, ইভালুয়েট করে দেখে যে আমার টেকনিক্যাল ফিচার প্লাস ফাইন্যান্সিয়াল ফিচার সব দিক থেকে বেস্ট কাকে মনে হচ্ছে। তো এক্সটার্নাল মেম্বার হইতে পারে দেখা মানে মানে আর্মিদের তো আপনার ক্যান্টনমেন্টের ভিতরে অনেকগুলা ইউনিট আছে। আপনার 25 মানে কি জানি বলে, পাশে 44 ব্রিগেড আছে, 16 বেঙ্গল আছে, তারপর হচ্ছে 25 বীর আছে, এসটি বেকারি আছে, অনেকগুলা ইউনিট আছে, 33 ইনফেন্ট্রি আছে। আমি যে কোনো একটা এরকম আপনার ইউনিট থেকে আমার পরিচিত বা আমার সাথে মনে করেন যে বায়োস্টের সাথে আগের থেকে যোগাযোগ আছে, বা মনে করেন যে বায়োস্টের যে ভিসি স্যার বা রেজিস্ট্রার স্যার ওনাদের সাথে আগে থেকে যোগাযোগ আছে, এরকম কারোর সাথে কথাবার্তা বলে অ্যাজ এন এক্সটার্নাল মেম্বার হিসেবে ওনাকে ম্যানেজ করা হয়। উনি তো আর আমারে চিনে না, উনি কি মানে আমাদের সিভিল ডিপার্টমেন্টের হেডকে চিনে বা অ্যাজ এ লেকচারার যে আমি, আমাকে চিনে? আমাকে চিনে না। উনি কিন্তু মানে আমাদের সাথে যেহেতু পরিচয় নাই, আমরা যদি এই টেন্ডারটা ইভালুয়েট করার সময় কোনো রকমের উল্টাপাল্টা কিছু করি, উনি তো ফেয়ার থাকবে। এই জন্যই হচ্ছে এক্সটার্নাল মেম্বার থাকাটা বাধ্যতামূলক ইভালুয়েশন কমিটিতে। কারণ আমরা যে তিনজন ইন্টারনাল মেম্বার, আমরা মনে করেন যে ভিতরে ভিতরে চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, আমার অমুক সাপ্লায়ারের সাথে খাতির ভালো, আমি তার কাছ থেকে জিনিসগুলো কিনবো। আমরা তিনজন তো মানে একজোট হইতেও পারি, বাট এক্সটার্নাল মেম্বার থাকলে কি এই কাজটা করতে পারবে? পারবে? না স্যার। এটা আর করতে পারবে না। এই জন্য হচ্ছে টেন্ডার ইভালুয়েশন কমিটিতে একজন এক্সটার্নাল মেম্বার থাকতে হয়। আচ্ছা, এইবার মনে করেন এক্সটার্নাল মেম্বার হচ্ছে আমাদের সাথে বসে টসে ইভালুয়েট করে দেখলো যে এক্স ওয়াই জেড এই তিনটা কোম্পানির মধ্যে আমার মানে টেকনিক্যাল স্পেসিফিকেশন প্লাস প্রাইস মানে কোটেশন সবকিছুর উপর বেস করে আমার মনে হচ্ছে এই ওয়াই কোম্পানিকে আমাদের মানে ল্যাবের ইকুইপমেন্ট গুলো ওয়াই কোম্পানির কাছ থেকে কেনা উচিত। এখন ওয়াই কোম্পানিকে যে আমার ভালো লাগছে, আমি যে ওয়াই কোম্পানিকে কন্ট্রাক্টটা দিব মানে ইকুইপমেন্ট গুলো সাপ্লাই দেওয়ার জন্য, এই জন্য আরেকটা বোর্ড প্রসিডিং করতে হয়। কি করতে হয়? এটা হচ্ছে বোর্ড প্রসিডিং নাম্বার 2। তাহলে বোর্ড প্রসিডিং নাম্বার 1 কেন করছিলাম বলেন তো? বোর্ড প্রসিডিং নাম্বার 1 করছিলাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি বা হেড অফ দ্য প্রকিউরিং এন্টিটি, আমাদের যে ভিসি স্যার, স্যারের কাছ থেকে অনুমোদন নেওয়ার জন্য করছিলাম যে আমরা একটা ল্যাব বানাবো, আমরা পেপারে একটা বিজ্ঞাপন দিতে যাচ্ছি, আমরা কি ল্যাবটা বানানোর জন্য কাজ শুরু করতে পারি কিনা।
তো স্যার মানে অনুমোদন দিয়ে দিল, তারপর হচ্ছে কি পেপারে বিজ্ঞাপন দিলাম, টেন্ডার বিক্রি করলাম, টেন্ডার সাবমিট হইলো, টেন্ডার ইভালুয়েট করলাম, টেন্ডার ইভালুয়েট করে হচ্ছে আমার এই ওয়াই কোম্পানিকে পছন্দ হইলো। এখন আমি যে কাজটা ওয়াই কোম্পানিকেই দিব, আমার তো হায়ার অথরিটিকে জানাইতে হবে না? মানে ভিসি স্যারকে বলতে হবে না যে স্যার এই এক্স ওয়াই জেড এর মধ্যে আমার ওয়াই রে পছন্দ হয়েছে, কারণ ওয়াই হচ্ছে টেকনিক্যাল ফিচার প্লাস সব দিক থেকে ভালো। এটা কি স্যারকে গিয়ে মুখে বললে হবে যে স্যার ওয়াই কে কাজটা দিয়ে দেন? মুখে বললে হবে? না স্যার, এটা মানে আপনার একটা বোর্ড প্রসিডিং করে লিখিতভাবে জানাইতে হয়। দেখাতে হবে আর কি। সিদ্ধান্তটা বা আমাদের যে ডিসিশনটা হইছে এটা হচ্ছে একটা বোর্ড প্রসিডিং করতে হয়। সেম বোর্ড প্রসিডিং এর মধ্যে হচ্ছে আপনার কম্পারিজন দেখাইতে হয় যে এক্স হচ্ছে এত টাকা, ওয়াই হচ্ছে এত টাকা, জেড হচ্ছে এত টাকা লিখছে। এক্স হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট দিবে, ওয়াই হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট দিবে, জেড হচ্ছে চায়না প্রোডাক্ট দিবে। তো সবকিছু মিলে আমার মনে হচ্ছে ওয়াই ইজ দ্য বেস্ট। তো ওইখানে হচ্ছে আপনার এই যে আমাদের এনভায়রনমেন্টাল লাইফ এস্টাবলিশমেন্ট কমিটির যে হেড, সিভিল ডিপার্টমেন্টের যে হেড স্যার, উনি ফার্স্টে সাইন করে, তারপর রেজিস্ট্রার স্যার সাইন করে, তারপর ভিসি স্যার সাইন করে, এবং একেবারে লাস্টে আমার তো এখানে টাকা পয়সার ব্যাপার আছে। আমি এখানে মানে আমার পুরো ল্যাবটা তৈরি করতে কত টাকা লাগবে টাকার পরিমাণগুলো লিখতেছি না? লিখতেছি নাকি লিখতেছি না? জি স্যার। ওই টাকার পরিমাণ ঠিকঠাক আছে কিনা, বায়োস্টের এত টাকা খরচ করার সামর্থ্য আছে কিনা, সবকিছু দেখে লাস্টে হচ্ছে গিয়া ট্রেজারার স্যার হচ্ছে একটা সাইন করে দেয়। মানে ভিসি স্যার হচ্ছে অনুমোদন দেওয়া মানে ফাইনাল অনুমোদন, ঠিক আছে? মানে ভিসি স্যারের অনুমোদন, সরি আমি একটু কি ভুল বললাম, ফার্স্টে রেজিস্ট্রার স্যারের কাছে যাবে, তারপর হচ্ছে কার কাছে যাবে, তারপর মনে হয় ট্রেজারার স্যারের কাছে যাবে। হ্যাঁ, ট্রেজারার সবার লাস্টে মনে হচ্ছে ভিসা হয়ে যাবে নাকি? না না না, ঠিক আছে ঠিক আছে, আমি ভুল বলিনি, ঠিকই বলছি। ফার্স্টে যাবে রেজিস্ট্রার স্যারের কাছে, তারপর যাবে ভিসি স্যারের কাছে, ঠিক আছে? ভিসি স্যার অনুমোদন দিয়ে দিল যে ঠিক আছে আমরা কিনবো, ফাইনাল কনফার্ম। এরপর হচ্ছে আমরা ট্রেজারার স্যারের কাছে যাবো, গিয়ে বলবো যে স্যার আমরা হচ্ছে একটা ল্যাব তৈরি করতে যাচ্ছিলাম, আমাদের ল্যাবটা মানে বাজেট হচ্ছে এত টাকা, ভিসি স্যার অনুমোদন দিয়ে দিছে, এখন আমরা ওয়ার্ক অর্ডারটা দিতে যাচ্ছি। আচ্ছা দেখেন, এই যে ভিসি স্যার অনুমোদন দিয়ে দিল, এই বোর্ড প্রসিডিংটা সাইন যদি করে দেয়, বা এই বোর্ড প্রসিডিং 2 নাম্বারটাও যদি ভিসি স্যার পাস করে দেয় বা অ্যাপ্রুভ করে দেয়, দেন হচ্ছে একটা ওয়ার্ক অর্ডার বা কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডের ডকুমেন্ট তৈরি করতে হয়, এটাকে বলা হচ্ছে ওয়ার্ক অর্ডার। এই ওয়ার্ক অর্ডারটা হচ্ছে আপনি যে ওয়াই কোম্পানিকে বলবেন যে ভাই আমরা তোমাদের কাছ থেকেই নিব, তোমরা হচ্ছে সাপ্লাই দাও, মুখে বললে হবে? তাদেরকে একটা লিখিত ডকুমেন্ট দিতে হয়, এটাকে বলা হচ্ছে ওয়ার্ক অর্ডার, ঠিক আছে? তো যখন ট্রেজারার স্যার হচ্ছে সাইন টাইন করে মানে সবকিছু চেক টেক করে দেখবে যে ওকে ইচ এন্ড এভরিথিং ইজ ওকে, আমাদের যে টাকা পয়সার পরিমাণ, ওরা যদি টাইম মতো সাপ্লাই না দেয় তাহলে যে আমি ওদেরকে জরিমানা করব, সিকিউরিটি মানি কয়দিনের জন্য রাখবো, তারপর হচ্ছে ওরা ব্যাংকে জামানতের টাকা রাখছে নাকি রাখে নাই, সবকিছু দেখে মানে ওই আপনার ক্লজ গুলা ঠিকঠাক করে হচ্ছে আমরা একটা ওয়ার্ক অর্ডার তৈরি করি। এবং ওয়ার্ক অর্ডারটা হচ্ছে আমাদের যে মানে এই ওয়ার্ক অর্ডারটা আর ভিসি স্যারের কাছে বা রেজিস্ট্রার স্যারের কাছে বা ট্রেজারার স্যারের কাছে যাওয়ার দরকার নেই। ওয়ার্ক অর্ডারটা কে সাইন করলে চলবে বলেন তো? কি মনে হয় আপনাদের, মানে কমন সেন্স কি বলে? স্যার ট্রেজারার। ওয়ার্ক অর্ডারটা আমি বললাম ট্রেজারার স্যার, ভিসি স্যার, রেজিস্ট্রার স্যারের কাছে যাওয়ার দরকার নেই। তাহলে ওয়ার্ক অর্ডারটা কে সাইন করলেই চলবে? ডিপার্টমেন্টাল হেড। ডিপার্টমেন্টাল হেড স্যার সাইন করলেই চলবে। আচ্ছা, যদি কোনো কারণে ডিপার্টমেন্টাল হেড স্যার সাইন করতে না পারে, মনে করেন উনি আজকে নাই, উনি ব্যস্ত আছে, ঠিক আছে, তাহলে ওনার হয়ে কে সাইন করতে পারবে? প্রোগ্রাম কোঅর্ডিনেটর। প্রোগ্রাম কোঅর্ডিনেটর কেমন? না স্যার, ওই যে মানে দুইজন মেম্বার আছে না, মেম্বার, জি স্যার, ওই যে ইয়াতে যে দুই মেম্বার আছে মেম্বাররা হচ্ছে ওই ডিপার্টমেন্টাল হেড স্যারের জায়গায় এই ফর লিখে, ফর মানে হচ্ছে ওনার পক্ষে, এই ফর লিখা ধুম সাইন করে দেয়, ঠিক আছে? বুঝতে পারছেন? অনেক সময় দেখবেন আপনারা হচ্ছে সেমিস্টার ফি একটু পরে দিবেন, বা হচ্ছে আপনারা ক্লাস করতে পারেন না, অ্যাপ্লিকেশন নিয়ে আসেন যে আপনাদের অ্যাটেন্ডেন্স যেন কনসিডার করা হয়। আপনারা অ্যাপ্লিকেশন গুলো কার বরাবর করেন? ডিপার্টমেন্টাল হেড স্যার বরাবর করেন না? জি স্যার। অ্যাপ্লিকেশনটা, তারপর ডিপার্টমেন্টাল হেড স্যার হচ্ছে কোনো কমেন্ট থাকলে কমেন্টটা লিখে ফরওয়ার্ড করে দেয়, ভিসি স্যার তারপর দেখে হয়তো। এখন মনে করেন কোনো কারণে ডিপার্টমেন্টাল হেড স্যার নাই, আপনি অ্যাপ্লিকেশনটা আপনি আমার কাছে নিয়ে আসছেন, আমি কি তখন ডাইরেক্ট সাইন করি নাকি ফর লিখে সাইন করি? ফর লিখে সাইন করেন স্যার। কারণ এটার অনুমোদন দেওয়ার ক্ষমতা আমার নাই। বাট আমি যেহেতু মানে আজকে উনি আমাদের ডিপার্টমেন্টাল হেড স্যার উপস্থিত নাই, ওনার পক্ষ থেকে আমি জাস্ট মানে একটা অনুমোদন দিয়ে দিচ্ছি আর কি, জন্য আমাকে ফর লিখতে হবে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তাহলে ইভালুয়েশন কমিটি কি জিনিস অলরেডি বুঝে গেছেন, যে মিনস এ টেন্ডার অর এ প্রপোজাল ইভালুয়েশন কমিটি কনস্টিটিউটেড আন্ডার সেকশন 7। মানে ইভালুয়েশন কমিটিতে যে একজন এক্সটার্নাল মেম্বার থাকা লাগবে, এই কথাগুলো হচ্ছে সেকশন 7 এ বলা আছে, আমরা দেখব একটু পরে। আচ্ছা, গভর্নমেন্ট প্রকিউরমেন্ট মানে কি? মিনস প্রকিউরমেন্ট বাই এ প্রকিউরিং এন্টিটি ইউজিং পাবলিক ফান্ড। মানে সরকারি তহবিল খরচ করে
সরকারি যে কেনাকাটা করা হয় এগুলাকে বলা হচ্ছে গভর্নমেন্ট প্রকিউরমেন্ট। ঠিক আছে, আমরা আরো কয়েকটা ডেফিনেশন, আমরা সবগুলো ডেফিনেশন দেখবো না, জাস্ট কয়েকটা ডেফিনেশন দেখবো। আর জাস্ট এই ডকুমেন্টটা কিভাবে ইউজ করতে হয় বা ডকুমেন্টের কোথায় কি আছে এগুলো একটু দেখাই দেবো আপনাদেরকে। দেখেন এই যে সাপ্লায়ার মানে কি, সাপ্লায়ার মানে হচ্ছে মিনস এ পারসন আন্ডার কন্ট্রাক্ট উইথ এ প্রকিউরিং এন্টিটি ফর দ্য সাপ্লাই অফ গুডস এন্ড রিলেটেড সার্ভিসেস আন্ডার দিস অ্যাক্ট। এই যে আমি ল্যাবরেটরি ইকুইপমেন্ট গুলো কিনবো, যার কাছ থেকে কিনবো সেই কি, সেই হচ্ছে সাপ্লায়ার। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে এখান থেকে আর কিছু দেখাবো। আমরা তো ডেফিনেশন সবগুলো মনে হয় দেখিনি, আর কয়েকটা বাকি আছে, একটু দাঁড়ান। এই যে এটাতে আমাদের কি কি পড়বো ওই লিস্টটা করি। আচ্ছা দেখেন, তাহলে ওপেনিং কমিটি কি জিনিস বুঝতে পারছেন? টেন্ডার ওপেনিং কমিটি কি জিনিস বোঝা গেছে? জি স্যার। তারপর হচ্ছে এটা কাজ করে না কেন, দেখেন ওপেনিং কমিটি কি জিনিস তাহলে বুঝতে পারছেন। ওয়ার্ক মানে কার্য, ওই যে কাজ বলতে কি বুঝছেন, রিকনস্ট্রাকশন, কনস্ট্রাকশন, মেইনটেনেন্স, তারপর হচ্ছে আপনার ডেকোরেশন, মানে কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাজ আপনার হচ্ছে এই মানে বলতে আমরা ওয়ার্ক বুঝি। এবং এটার আন্ডারে যদি কোনো এনসিএলআর ওয়ার্ক বা ভৌত কাজ থাকে যেটার পরিমাণ কাজের টাকার পরিমাণকে ক্রস না করে, তাহলে এটাও কি ওই ওয়ার্কের মধ্যেই পড়বে। তারপর প্রকিউরিং এন্টিটি, এই যে বললাম বায়োস্ট। তারপর হেড অফ প্রকিউরিং এন্টিটি বুঝছেন, কন্ট্রাক্টর, মানে আমরা হচ্ছে কোনো কাজ যাকে দিব, মানে বা যাকে দিয়ে হচ্ছে আমি কাজটা করাবো সেই হচ্ছে কন্ট্রাক্টর। আচ্ছা, টেন্ডার আর প্রপোজাল কি জিনিস এখন দেখি নেই। টেন্ডার ডকুমেন্ট, টেন্ডার আর গুডস, কনসালটেন্ট, পাবলিক প্রকিউরমেন্ট। পাবলিক প্রকিউরমেন্ট কি জিনিস আমরা দেখলাম, যে পাবলিকের টাকা খরচ করে যখন আমি কোনো কিছু কিনবো, এটাই হচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, ইন্টেলেকচুয়াল এন্ড প্রফেশনাল সার্ভিস, এই কয়েকটা জিনিস বাকি আছে। আমরা তাহলে এক নজরে হচ্ছে এই জিনিসগুলো একটু একবার দেখে ফেলে আসেন, বেশিক্ষণ লাগবে না দেখতে। ডকুমেন্টটা এমন জায়গায় কপি হয়েছে, এটা আবার হ্যাং করতেছে। হ্যাঁ, আমরা পাবলিক ফান্ড দেখলাম, সাপ্লায়ার দেখলাম, গভর্নমেন্ট প্রকিউরমেন্ট দেখলাম, ইভালুয়েশন কমিটি দেখলাম। আচ্ছা এই যে দেখেন এখানে কয়েকটা পয়েন্ট আমরা মানে বাদ দিয়ে চলে গেছিলাম, এগুলো একটু দেখে ফেলি। এই যে কন্ট্রাক্টর কাকে বলে দেখেন, কন্ট্রাক্টর হচ্ছে, কন্ট্রাক্টর মিন্স এ পার্সন আন্ডার কন্ট্রাক্ট উইথ এ প্রকিউরিং এন্টিটি ফর দ্য এক্সিকিউশন অফ এনি ওয়ার্ক আন্ডার দিস অ্যাক্ট। মানে হচ্ছে প্রকিউরিং এন্টিটির সাথে চুক্তিবদ্ধ হচ্ছে এরকম একটা সংস্থা যাদেরকে প্রকিউরিং এন্টিটি কোন একটা কাজ কমপ্লিট করার দায়িত্ব দিচ্ছে। ঠিক আছে, এরাই হচ্ছে কি কন্ট্রাক্টর। তারপর দেখেন যে টেন্ডার অর প্রপোজাল, টেন্ডার আর প্রপোজালের মধ্যে একটা ঝামেলা আছে। দেখেন আমরা যখন কোনো একটা কিছু কেনার জন্য পেপারে দরপত্র বিজ্ঞাপন দিয়ে দরপত্র আহ্বান করতেছি, পেপারে টেন্ডার বিজ্ঞাপন দিচ্ছি, এই বিজ্ঞাপনটাকেও টেন্ডার বলে। ঠিক আছে, এই বিজ্ঞাপনটাকে কি বলে, টেন্ডার বলে। আমরা বলি যে পেপারে কি টেন্ডার মানে পাবলিশ হয়েছে, টেন্ডার কি পেপারে আসছে। পেপারে যখন আমরা একটা টেন্ডার বিজ্ঞাপন দিচ্ছি, টেন্ডার অ্যাডভার্টাইজমেন্টও বলে এটাকে, ওই টেন্ডার বিজ্ঞাপনটা দেখে আমাদের সাথে যারা আগ্রহী সাপ্লায়ার বা কন্ট্রাক্টর আছে তারা তো যোগাযোগ করবে, যোগাযোগ করে আমাদের কাছ থেকে আমাদের টেন্ডার ফর্ম কিনে নিয়ে যাবে। তারা যখন ফর্মটা ফিল আপ করে ডকুমেন্টটা আবার আমাদের কাছে সাবমিট করবে, এটাকেও আমরা টেন্ডার বলি বা প্রপোজাল বলি। ঠিক আছে, দেখেন এখানে কি লিখছে যে টেন্ডার অর প্রপোজাল মিন্স এ টেন্ডার
or as the case may be, a proposal submitted by a tenderer or a consultant for delivery of the goods, works, or services to a procuring entity in response to an invitation for tender or a request for proposal. মানে কিসের রেসপন্সে তারা আমাদেরকে টেন্ডার বা প্রপোজাল সাবমিট করতেছে? আমি তো চাইছি তার কাছে, এই জন্য সে সাবমিট করতেছে। কিভাবে চাইছি? পেপারে বিজ্ঞাপন দিছি। And for the purpose of this act, a quotation shall also be included in tender. মানে একটা কোটেশন ডকুমেন্টও টেন্ডারের সাথে ইনক্লুড করা যাইতে পারে। যে কোটেশন ডকুমেন্টটা হচ্ছে তারা ফিল আপ করবে। মানে আমি আমার আইটেমগুলো লেখা দিব, কিন্তু প্রাইসগুলো লিখবো না। প্রাইসগুলো হচ্ছে সাপ্লায়ার বা কন্ট্রাক্টর ফিল আপ করে আমার কাছে জমা দিবে। ঠিক আছে? A tender document or request for proposal document means the document provided by a procuring entity, a tenderer or consultant as a basis of preparation of the tender of its proposal. টেন্ডার ডকুমেন্ট হচ্ছে এই যে বিভিন্ন সাপ্লায়ার বা বিভিন্ন কন্ট্রাক্টরের কাছ থেকে আমরা কোনো কিছু কিনবো বা কোনো একটা সেবা নিব, ওই সেবাগুলো নেওয়ার জন্য আমি তো তার কাছে একটা রিকোয়েস্ট ফর প্রপোজাল বা আরএফপি পাঠাবো। এই যে আমি তার কাছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি বা আমি যে তাকে একটা কোটেশন দিতে বলতেছি, আমি যে একটা তাকে ব্ল্যাঙ্ক ফর্ম দিয়ে দিচ্ছি, সে যে আমার কাছ থেকে টাকা দিয়ে যে ডকুমেন্টগুলো নিয়ে যাচ্ছে কিনে, এই ডকুমেন্টগুলো হচ্ছে টেন্ডার ডকুমেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন যে টেন্ডারার কাকে বলে? টেন্ডারার হচ্ছে মিন্স এ পারসন হু সাবমিটস এ টেন্ডার, মানে যে টেন্ডারটা সাবমিট করতেছে বায়োস্টেট, সেই হচ্ছে টেন্ডারার। গুডস বলতে আমরা কি বুঝি? দেখেন পণ্য, এটার বাংলা হচ্ছে কি? পণ্য। গুডস মিন্স র ম্যাটেরিয়াল, কাঁচামাল হইতে পারে, প্রোডাক্ট এন্ড ইকুইপমেন্ট হইতে পারে, এন্ড অবজেক্ট ইন সলিড, লিকুইড অর গ্যাসিয়াস ফর্ম। আমি যদি কারো কাছ থেকে সিএনজি গ্যাস কিনি, মনে করেন যে আমার 10টা সিএনজি আছে, আমি চাচ্ছি এগুলোর জন্য সিএনজি গ্যাস কিনবো, এটাও কিন্তু এক ধরনের প্রোডাক্ট বা গুড। আমি যদি কারো কাছ থেকে মানে বিদ্যুৎ সরবরাহ নেই, মনে করেন যে সরকার আমাকে ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছে না, আমি প্রাইভেট কোনো অর্গানাইজেশনকে বললাম যে আমাকে ইলেকট্রিসিটি সাপ্লাই দাও, বললাম যে তোমরা জেনারেটরের মাধ্যমে আমার কারেন্ট সাপ্লাই দাও, এটাও কিন্তু এক ধরনের গুড। ঠিক আছে? এন্ড রিলেটেড সার্ভিস ইফ দ্য ভ্যালু অফ সাচ সার্ভিস ডাজ নট এক্সিড দ্যাট অফ দ্য গুড দেমসেলফ। মানে মনে করেন আমি কাউকে বললাম যে আমাকে তুমি হচ্ছে একটা প্রোডাক্ট দিবা, যে প্রোডাক্টটা হচ্ছে একটা গাড়ি। ঠিক আছে? আমি একটা গাড়ি দিতে বললাম। এখন এই গাড়ির সাথে সে আমার যদি 1 বোতল ইঞ্জিন অয়েল ফ্রি দেয়, বা আমি যদি তারে বলি যে ভাই ফ্রি না, বললাম যে আমি তোমার কাছ থেকে 2 বোতল ইঞ্জিন অয়েলও নিব, এই ইঞ্জিন অয়েলও কিন্তু এই প্রোডাক্টের মধ্যেই পড়বে, এই গাড়ির মধ্যেই যাবে। এটা কিন্তু আলাদা কোনো প্রোডাক্টে যাবে না। কারণ কি? কারণ গাড়ির যে কস্টিং, এটা কি ইঞ্জিন অয়েলের কস্টিং থেকে বেশি, বা ইঞ্জিন অয়েলের কস্টিং কি গাড়ির কস্টিং কে মানে এক্সিড করতেছে? করতেছে? না স্যার। করতেছে না। আচ্ছা, এবার দেখেন কনসালটেন্ট কাকে বলে। এটার সাথে তো আপনারা সবাই পরিচিত, মানে জানেন যে নিশ্চয়ই আমরা যারা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট আছি, আমরা হচ্ছে পাশ করার পরে অনেকে বিভিন্ন কনসালটেন্সি ফার্মে জব করে বা নিজেরাই কনসালটেন্সি ফার্ম মানে দিয়ে দেয়। কনসালটেন্ট মানে হচ্ছে এ পারসন আন্ডার কন্ট্রাক্ট উইথ এ প্রকিউরিং এন্টিটি ফর প্রোভাইডিং ইন্টেলেকচুয়াল এন্ড প্রফেশনাল সার্ভিসেস। মানে কি? মানে সে হচ্ছে আমাকে বুদ্ধিও দিবে, সে হচ্ছে আমার কাজটা করেও দিবে। আচ্ছা, ব্যাপারটা কিরকম? ব্যাপারটা মনে করেন আজকে মনে করেন যে বায়োস্ট একটা মানে পার্মানেন্ট ক্যাম্পাসে কনস্ট্রাকশনের কাজ শুরু করবে মনে করেন। এখন বায়োস্টের মনে করেন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নাই, বা মানে কোনো সিভিল ইঞ্জিনিয়ারও নাই, বায়োস্টে কোনো আর্কিটেক্টও নাই। ঠিক আছে? এখন বিল্ডিং করতে হইলে অবশ্যই তো একজন কন্ট্রাক্টর লাগবে, যে হচ্ছে কনস্ট্রাকশনের কাজগুলো করবে। একজন কি লাগবে? কন্ট্রাক্টর লাগবে। কিন্তু যেহেতু বায়োস্টে কোনো স্পেশালাইজড আপনার সিভিল ইঞ্জিনিয়ার নাই, বা যদি থাকেও মনে করেন এখন তো আছে, তারপরও বায়োস যে বিল্ডিং গুলা করবে, অবভিয়াসলি বিল্ডিং গুলা 10 তলা 12 তলা 14 তলা 15 তলা হইতে পারে। মানে যেহেতু এটা পার্মানেন্ট ক্যাম্পাস ইউনিভার্সিটি, এখানে আর্কিটেকচারাল ব্যাপার স্যাপার থাকবে। এই কাজগুলো নিশ্চয়ই আমরা যারা এই ফিল্ডে ওইভাবে এক্সপার্টাইজ না, আসলে যেমন আমরা যারা টিচার, আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ খুব অল্প, কারণ আমরা কিন্তু এইভাবে প্র্যাকটিক্যাল কাজ করি না। আমরা কিন্তু দিনরাত 24 ঘন্টা বিল্ডিং ডিজাইন করতেছি না, বা রাস্তাঘাট ডিজাইন করতেছি না, আমরা থিওরি পড়তেছি। হয়তো টুকটাক কাজ আসলে আমাদের কাছে আমরা কাজগুলো করতেছি, বাট যারা এই ফিল্ডে চাকরি করে আমাদের থেকে, তাদের কি এই ফিল্ডে এক্সপার্টিস আরো বেশি না? হ্যাঁ জি বা স্যার। না, কিছুটা বলেন। অবশ্যই বেশি। তো এখন আমি যখন আমার
মানে একটা 200 কোটি টাকার প্রজেক্ট হবে বা 300 কোটি টাকার প্রজেক্ট হবে, আমি কি এক্সপার্ট না এরকম কাউকে কাজটা দিয়ে বা এরকম কাউকে দিয়ে কাজ করায় আমার প্রজেক্টটা মানে নষ্ট করার বা প্রজেক্টের টাকা লস খাওয়ার আমার কোনো শখ আছে? কোনো শখ নেই। তো আমার ইন্টেলেকচুয়াল মানে আমাকে বুদ্ধি দিয়ে হেল্প করবে, প্লাস হচ্ছে আমাকে প্রফেশনালি হেল্প করবে, আমাকে হচ্ছে বিল্ডিং এর ডিজাইন করে দিবে, আর্কিটেকচারাল ডিজাইন করে দিবে, স্ট্রাকচারাল ডিজাইন করে দিবে একজন কার সাথে মানে আমাকে একজন কনসালটেন্টকেও হায়ার করতে হবে। তার মানে দেখেন, আমাকে একজন কন্ট্রাক্টরকে হায়ার করতে হচ্ছে যে হচ্ছে কনস্ট্রাকশনের কাজটা করবে, আমাকে একজন কনসালটেন্টকে হায়ার করতে হচ্ছে যে হচ্ছে আমাকে গাইডেন্স দিবে যে আচ্ছা আমি বললাম যে আমার হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য এতগুলো ল্যাবরেটরি দরকার, আমি মানে ল্যাবরেটরি গুলো তো সিভিল ডিপার্টমেন্টের ল্যাবরেটরি গুলো তো অনেক হাইট বেশি দরকার, কারণ আমাদের যে মেশিনারিজ গুলা অনেক উঁচা উঁচা। আপনাদের যে সলিড মেকানিক্স ল্যাবরেটরি ইউটিএম যে মেশিনটা আছে, খেয়াল করলে দেখবেন যে এটার হাইট কিন্তু অনেক বেশি, মানে 20 ফিটের মতো। নরমালি একটা রুমের হাইট হচ্ছে 10 থেকে 12 ফিটের মতো হয়, বাট ইউটিএম মেশিনটা যে রুমে রাখা হয়েছে ওই রুমের হাইট কিন্তু অনেক বেশি। কেন? কারণ নাইলে তো ইউটিএম মেশিন এখানে দাঁড়াইতে পারবে না। তো সিভিল মানে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ল্যাব গুলো একটু উঁচা হইতে হয়, মানে রুমের হাইট একটু বেশি হইতে হয়। তো এটা মনে করেন আমি জানি না এই কনসালটেন্টের কাজ কি, এটা আমাকে বলা যে দেখেন আপনারা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ল্যাবরেটরি গুলা মানে করতে যাচ্ছেন, তাহলে অবভিয়াসলি যে রুম গুলোতে হচ্ছে সিভিলের মেশিনারিজ গুলো রাখবেন ওই রুম গুলার হাইট একটু বেশি দিতে হবে, প্লাস ওই রুম গুলা বিল্ডিং এর নিচতলায় বা আন্ডারগ্রাউন্ডে হইলে ভালো হয়। কারণ যেহেতু হেভি মেশিনারিজ থাকবে, আপনি কি একটা বিল্ডিং এর একদম টপ ফ্লোরে কখনো চাবেন যে একটা বিশাল মেশিন রাখতে? চাবেন? না স্যার, কোনটা সেফ? একদম উপরে একটা ভারী মেশিন রাখা সেফ, নিচতলায় ভারী নিচে মেশিন রাখা সেফ? স্যার, নিচে। এই গাইডেন্স গুলো যদি আমি না জানি, মনে করেন আমি সিভিল ইঞ্জিনিয়ার না, আমি জানি না, আমার মাথায় জিনিসগুলো নাই, এগুলো আমাকে বুদ্ধি দেওয়ার দায়িত্ব কার? কনসালটেন্টের। প্লাস সে আমাকে পুরো ডিজাইন করে দিবে, সে হচ্ছে আমাকে মনে করেন যে স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন সব করে দিবে। আর এগুলো এক্সিকিউশন করার দায়িত্ব কার? কন্ট্রাক্টরের। আর কন্ট্রাক্টরের কাজ কি? খালি বানানো। আর নরমালি মনে করেন যে কনসালটেন্টের ফি আপনার টোটাল কাজের মনে করেন বায়োস্টের পার্মানেন্ট ক্যাম্পাস করতে সাপোজ 300 কোটি টাকা লাগবে। এই 300 কোটি টাকার মানে মিনিমাম এভারেজে যেটা আমি দেখছি কনসালটেন্সি ফি হয় 1%। আমরা চেষ্টা করছি আরো কমাইতে, যদিও আমরা 0.95 বা 96, আমার এক্স্যাক্টলি এখন কত দিচ্ছে আমি জানি না, বাট লাস্ট আমি জানতাম যে মানে আরো কম ছিল। কন্ট্রাক্টর চায় বেশি, কন্ট্রাক্টর চায় হচ্ছে সরি কনসালটেন্ট চায় বেশি, 1.25% এর মতো চায়। আমরা বলি যে আমরা 0.95% দিব, শেষ পর্যন্ত এসে মনে হয় 1% রাজি হয়েছিল। 300 কোটি টাকার 1% কত কোটি টাকা? 3 কোটি। ও হ্যাঁ, 100 কোটির 1% হচ্ছে 1 কোটি, 3 কোটি টাকা, সরি 30 কোটি না। তাহলে চিন্তা করেন বায়োস্টের যদি পার্মানেন্ট ক্যাম্পাস বানাইতে যদি 2 থেকে 3 বছর লাগে, এই 2-3 বছরে একজন কনসালটেন্ট আমাদের কাছ থেকে কত টাকা পাচ্ছে? 3 কোটি স্যার। তাহলে এখন কি পাস করার পরে কনসালটেন্সি বিজনেস শুরু করবেন নাকি করবেন না, কি ইচ্ছা? কনসালটেন্সি বিজনেস শুরু করবো স্যার। সেটাই। স্যার এরকম কনসালটেন্সি ফার্ম তো অনেক আছে স্যার, যেগুলো স্যার এরকম মানে ইয়া করে। এখন আপনার যদি মানে ওই যে রেপুটেশন যদি ভালো না হয় মানে মার্কেটে, আপনার কাছে কি এরকম বড় টাকার কাজ আসবে? না স্যার, স্বাভাবিক না। বায়োস কি কোনো ছোটখাটো আর্কিটেকচারাল ফার্ম? মনে করেন যারা না, স্যার। জীবনে কোনোদিন এরকম ইউনিভার্সিটি ডিজাইন করে নাই, একতলা দোতলা তিনতলা বিল্ডিং ডিজাইন করছে, এরকম কাউকে কাজটা করতে দিবে? না স্যার, দিবেন না। না স্যার। অবশ্যই মানে যেহেতু অনেক টাকার কাজ, ওরকম এক্সপেরিয়েন্স আছে, বড় কোনো ফার্মকে এই কাজটা দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনারাও আস্তে আস্তে মনে করেন মানে যদি কনসালটেন্সি ফার্ম দেন, আস্তে আস্তে আপনারাও এক্সপার্ট হবেন, আপনাদের এক্সপার্টাইজ যত বাড়বে আপনাদের ডিমান্ডও বাড়বে, আপনাদের কাছে বড় বড় কাজ আসবে। আচ্ছা আমি একটা এক্সাম্পল দেই যে আমার কাজটা পাইছে কারা স্যার? ডিজাইন কাজটা অনেক মানে পাইছে না, কাজটা হচ্ছে অনেক আগে থেকেই ওরা আমাদের সাথে কাজ করতেছে। একটা আর্কিটেকচারাল ফার্ম, ওদের নাম হচ্ছে ডিজাইন স্কেপ। আচ্ছা যাই হোক, মানে এটা তো গেল আর্কিটেকচারাল ফার্ম, বাট সিভিলের কথা বলি যে আমার পরিচিত একজন ভাই, মানে আমার এক ফ্রেন্ডের বড় ভাই, ওই ভাই হচ্ছে অনেক সিনিয়র আমার চাইতে। মনে করেন উনি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে বের হইছে প্রবাবলি, উনি মনে হয় ইন্টার দিছে 2002 সালে, মানে আমি দিছি 2009-এ, উনি 2002-এ, উনি আমার থেকে 7 বছরের বড়। হ্যাঁ 7 বছরের বড়। ওই ভাইয়া বুয়েট থেকে পাস করে বের হইছে সম্ভবত 2000 কততে বের হইছে, মানে আমাদের আগে অনেক আগে 5-6 বছর আগে বের হয়ে গেছে। উনি বের হয়ে চিটাগাং হচ্ছে ওনার একটা কনসালটেন্সি ফার্ম আছে, উনি কনসালটেন্সি ফার্ম যখন দিছে
ওনার প্রথম 2টা বছর অনেক কষ্ট করতে হয়েছে, 2 বছর পরে উনি মানে জাস্ট 2 বছর যখন একটু কষ্ট করে ওনার বিজনেসটা দাঁড়া করায় ফেলছে, উনি 3টা গাড়ি মেনটেন করতে একসাথে 2 বছর পরে। ঠিক আছে, আর দেখেন মানে আমরা টিচাররা, আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা হচ্ছে এখনো একটা সাইকেলও কিনতে পারিনি। তো কি করবেন, সবাই এখন কনসালটেন্ট হয়ে যাবেন নাকি? স্যার ওটাই চিন্তা করতেছি স্যার, অনেক টাকা কে- স্যার। কেউ আর টিচিং প্রফেশনে আসবেন না? না স্যার, আরে কি আর স্যার বলবো। পাভেল আছে স্যার, পাভেল যাবে, সমস্যা নেই। হ্যাঁ ইনশাল্লাহ, মানে পাভেল দেখা যাক, যদি ভালো করে ইনশাল্লাহ পাভেল আমরা নিয়ে নিব ইনশাল্লাহ। আর পাভেলের পরে সেকেন্ড কে? স্যার আর স্যার কি যাইতে পারবে না স্যার। স্যার মুক্তাদিরের খুব ইচ্ছা স্যার টিচিং এ যাওয়ার। আর মুক্তাদিরের? স্যার রিফান সাকিব স্যার। স্যার সিজির যে অবস্থা আর মনে হয় যাইতে পারবে না। আচ্ছা যেটাই হোক, আমি জানি না মানে সেকেন্ড কে, বাট মানে শুধু যে সিজি থাকলেই হবে তাও না, মানে প্রেজেন্টেশন স্কিল, ভাইবার সময় কতটা কনফিডেন্টলি কথা বলতে পারতেছেন, সব কিছুর উপর ডিপেন্ড করে হচ্ছে নেওয়া হয়। ঠিক আছে, মানে শুধু যে সিজিপিএ ভালো হলে নিবে তাও না কিন্তু, মানে অনেক কিছু আসলে দেখে। আচ্ছা দেখেন, আমরা অনেক কিছু দেখলাম, এখন আমরা চলে আসি আমাদের আর কয়েকটা ডেফিনেশন দেখে আজকের ক্লাসটা শেষ করে দিব। আজকে তো আপনাদের আবার 9:30 থেকে মনে হয় থিসিসের মিটিং আছে একটা গ্রুপের, বলছিল। আচ্ছা দেখেন, এই যে ইন্টেলেকচুয়াল এন্ড প্রফেশনাল সার্ভিস, এই যে আমরা বললাম কনসালটেন্ট আমাদেরকে ইন্টেলেকচুয়াল এবং প্রফেশনাল সার্ভিস প্রোভাইড করবে, এইগুলো আসলে কি জিনিস? ইন্টেলেকচুয়াল সার্ভিস হচ্ছে এখানে তো কিছু লেখা নাই। আচ্ছা এটা তো বললামই, দেখেন যে means intellectual and professional service regarding to be performed by consultant with advisory design, মানে তারা আমাদেরকে অ্যাডভাইস করবে, ডিজাইন করে দিবে, সুপারভিশন করবে। মনে করেন তাদের মানে আমরা যখন বায়োস্টার পার্মানেন্ট ক্যাম্পাস ডিজাইন করছি বা আর্কিটেক্ট যখন প্ল্যান করছে, তারা কিন্তু আমাদেরকে অ্যাডভাইস করছে, ঠিক মানে কিরকম? প্রথমে হচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্টে মানে বলা হয়েছে যে আপনাদের কতগুলা ক্লাসরুম লাগতে পারে ডিপার্টমেন্ট মানে রান করতে, কতগুলা ল্যাবরেটরি লাগতে পারে আমাদেরকে বলেন। আমরা মনে করেন বলছি যে আমাদের সিভিল ডিপার্টমেন্টের 12টা রুম লাগবে, যেখানে আমাদের 12টা ল্যাবরেটরি হবে, আমাদের 10টা ক্লাসরুম লাগবে, যেখানে হচ্ছে আমাদের 4 বছরে আপনার 2টা করে সেমিস্টার, তাহলে 8টা ব্যাচ, 8টা ব্যাচের জন্য 8টা ক্লাসরুম, আর 2টা ক্লাসরুম হচ্ছে স্পেয়ার থাকলো, যদি কারো কোনো থিসিসের কাজ থাকে বা অন্য কোনো কাজ থাকে তার ওইখানে গিয়ে যেন মানে কাজগুলো করতে পারে। তারপর আমাদের একটা কনফারেন্স রুম লাগবে ডিপার্টমেন্টের, আমাদের হচ্ছে একটা ডিপার্টমেন্টাল আপনার লাইব্রেরি লাগবে, এরকম অনেক কিছু আমরা বলছি। আমরা আমাদের রিকোয়ারমেন্ট গুলো কনসালটেন্টকে বলছি। তো কনসালটেন্ট তারপর আমাদেরকে মনে করেন বললো যে দেখেন আপনাদের যতটুকু জায়গা আছে এই জায়গায় প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা লাইব্রেরি করা তো আসলে পসিবল হবে না, আমরা একটা সেন্ট্রাল লাইব্রেরি প্রোভাইড করি যেখানে হচ্ছে আপনাদের সব ডিপার্টমেন্টের বই থাকবে। বা বললো যে লাইব্রেরিটা পসিবল, লাইব্রেরিটা হচ্ছে আমরা প্রত্যেকের জন্য আলাদা দিলাম, বাট প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য তো আলাদা আলাদা কনফারেন্স রুম দেওয়া পসিবল না। আমরা হচ্ছে একটা মানে মনে করেন দোতলায় সিভিল ডিপার্টমেন্ট, 4তলায় বিবিএ ডিপার্টমেন্ট, আমরা হচ্ছে মাঝখানে 3তলায় হচ্ছে একটা কনফারেন্স রুম দিয়ে দিই, যখন সিভিল ডিপার্টমেন্টের লাগবে তারা ইউজ করবে, যখন বিবিএ লাগবে তারা ইউজ করবে। এইভাবে করে কনসালটেন্ট আমাদেরকে গাইডেন্স দিয়ে আমাদের রিকোয়ারমেন্ট গুলোকে আরো কাটছাট করছে, মানে কমাইছে। কারণ চাওয়ার সময় তো আমরা অনেক বেশি বেশি বলছি যে আমাদেরকে এটা দিতে হবে, ওইটা দিতে হবে, আমার এটা লাগবে ওইটা লাগবে। কনসালটেন্ট হচ্ছে ভিসি স্যারের সাথে কথা বলে রিকোয়ারমেন্ট গুলো সেট করছে, সেট করে তারা ডিজাইন করছে, ডিজাইন করে আমাদেরকে দিয়ে দিচ্ছে। এখন বায়োস কি করছে, কনস্ট্রাকশনের কাজ শুরু করছে। এই যে এখন কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে, ঢালাই হচ্ছে, বা মনে করেন যে ছাদের মানে স্ল্যাব কাস্টিং হবে, ছাদের রড মনে করেন মিস্ত্রিরা বাঁধছে, কন্ট্রাক্টরের কাজ কি রড বাইন্দা ঢালাই দেওয়া কাজ শেষ, বাট রড গুলা কি ঠিক মতো বাঁধা হয়েছে কিনা, এটা তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ডিজাইনটা করছে। এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কাদের, সে হচ্ছে এই কনসালটেন্সি ফার্মের। তো যখন ঢালাই হবে তার আগে এই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের দায়িত্ব হচ্ছে ঢাকা থেকে কুমিল্লায় আইসা দেখা রড গুলা ঠিক মতো বান্ধা হয়েছে কিনা, নিচের রড উপরে দিয়ে দিছে, উপরের রড নিচে দিয়ে দিছে কিনা, এগুলো ঠিক মতো চেক করতে হয়। অনেক সময় দেখা যায় যে ভুলে মানে মিস্ত্রিরা রড বাঁধার সময় যদি এক্সপেরিয়েন্স না থাকে, উপরের রড নিচে বাঁধা ফেলে, নিচের রড উপরে বাঁধা ফেলে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমরা আশা করি অনেক কিছুই মানে বুঝতে পারছি আজকে। আর কোনো ডেফিনেশন কি আমাদের বাকি আছে দেখার? ইভালুয়েশন কমিটি কি জিনিস আমরা দেখছি, গভর্নমেন্ট প্রকিউরমেন্ট এগুলো আমরা দেখে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আজকে জাস্ট আমরা বেসিক ডেফিনেশন গুলো দেখলাম। আমরা ইভালুয়েশন কমিটি কি জিনিস, ওপেনিং কমিটি কি জিনিস এগুলো দেখছি, এগুলোর ডেফিনেশন গুলো নিচে আরেকটু ভালো মতো দেওয়া আছে। নেক্সট ক্লাস হচ্ছে আমরা বাকি জিনিসগুলো দেখে শেষ করে দিব।
মানে আমাদের থিওরি হচ্ছে আর একটা ক্লাস নিব, আর বেশি মানে থিওরি নিয়ে বেশি লেন্দি করব না। নেক্সট ক্লাসে হচ্ছে থিওরি গুলো শেষ করে আমি প্র্যাকটিক্যালি হচ্ছে বোর্ড প্রসিডিং কিভাবে করে, নোটশিট কিভাবে করে, ওয়ার্ক অর্ডার কিভাবে করে এগুলো একটু দেখাই দিব। এবং ভাইবেন না যে এগুলা ফালতু জিনিস, কারণ হচ্ছে আমি যখন বায়োস্টে আসছি আমি কিন্তু বোর্ড প্রসিডিং কিভাবে করতে হয়, নোটশিট কিভাবে করতে হয়, এগুলা কি জিনিস জীবনের নামও শুনিনি। কারণ এগুলা মানে আন্ডার গ্রেডে ওইভাবে আসলে প্র্যাকটিক্যাল কাজগুলো দেখায় না। তো যখন আমাকে বলছে যে একটা নোটশিট করো, আমি হা করে তাকাইছিলাম যে নোটশিট কি জিনিস। আমাকে যখন বলছে একটা বোর্ড প্রসিডিং রেডি করো, মানে আমার মানে এগুলো শিখতে জানটা বাইরে হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাই দিব, মানে জাস্ট ফরম্যাটটা হয়তো বুঝবেন যে কিভাবে করতে হয়, আস্তে আস্তে নিজেরা মানে করতে 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 এক্সপার্ট হয়ে যাবেন। আচ্ছা, জি স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, তৈমুর খুব খুশি হয়ে গেছে। জি স্যার, এটা তো স্যার আমাদের স্যার লাইফে আজকে লাগবে অনেক একজন। নতুন একটা জিনিস শিখতে পারলাম। নতুন না, আজকে হইতেছে কি আমি জাস্ট গল্প করছি, আমি থিওরি কিন্তু তেমন কিছু একটা পরে নিয়ে আসছি। আচ্ছা, রোল নাম্বার 1 আছেন? ঝলক স্যার অ্যাবসেন্ট না, ইয়েস প্রেজেন্ট। স্যার। আচ্ছা, রোল নাম্বার 2 আর হচ্ছে 5 আর হচ্ছে 16, আপনারা তিনজন মিটিং লিভ করেন না। ইলিয়াস, তারপর হচ্ছে এই যে আর বাকি দুইজনকে, ঝলক আর হচ্ছে কে, স্যার সিদ্ধার্থ। দীপ দীপ হ্যাঁ, দীপ, দীপ, স্যার। আপনারা তিনজন মিটিং লিভ করেন না, ঠিক আছে? জি স্যার। সাব্বির স্যার। রোল নাম্বার 2 আছেন? প্রেজেন্ট স্যার। স্যার আছে, সবাই প্রেজেন্ট। সুদীপ্ত আছেন? জি স্যার, আছি স্যার। আপনি ক্লাস করেন না কেন সুদীপ্ত? স্যার আমার আসলে একটু ফ্যামিলির সমস্যা ছিল তো স্যার, এই জন্য এতদিন ক্লাস করতে পারিনি। এখন পরীক্ষা আর দেন নাই মিস কেন? হবে না পরীক্ষা দেন নাই যে? স্যার। পরীক্ষার সময় স্যার ওদিন স্যার আমি গ্রামে ছিলাম তো স্যার, নেটওয়ার্ক টেটওয়ার্ক ছিল না স্যার, আমার কাছে খাতা কলম ছিল না। আমার আচ্ছা। মানে যেতেই হয়েছিল স্যার, এই জন্য। আচ্ছা, রোল নাম্বার 4 আছেন? আদনান? স্যার নাই। সবাই নেটের কারণে প্রবলেম বলে। আচ্ছা, ও স্যার ছিল, ঢুকতে পারেন না স্যার ছিল। নেটের কারণে। ইফতেখার আছে, রেজা তাবিবুর মালিক আছেন, ইয়েস স্যার। দীপ মিত্র আছে, মাহফুজুর রহমান আছে, তারপর হচ্ছে তৈমুর আছে, সিদ্ধার্থ আছেন, আচ্ছা স্যার, প্রেজেন্ট স্যার। রিয়াজুল ইসলাম আছে না? রিয়াজুল, জি রিফাত। স্যার। রোল নাম্বার 15 আছেন? ইলিয়াস। জি স্যার। রোল নাম্বার 16 মুক্তাদির, মানে মুক্তাদির কি আছেন? জি স্যার। রোল নাম্বার 18 ফারা আছেন? জি স্যার। আচ্ছা, রোল নাম্বার 19 নাইম আহমেদ আছেন? জি স্যার। রোল নাম্বার 008 আব্দুল্লাহ মামুন বাইজিদ আছেন? জি স্যার। রোল নাম্বার 14 সিফাত হোসেন সানভি আছেন? জি স্যার। সানভি কি কন্ট্রাক্টর হবেন নাকি কনসালটেন্ট হবেন, কোনটা? স্যার কনসালটেন্সি। আপনার তো মানে একটা ফ্যামিলি বিজনেস মনে আছেই, কন্ট্রাক্টরি বিজনেস, তাই না সানভি? স্যার দুইটা আছে স্যার। তাইলে আপনি ফার্নিচার কনসালটেন্ট হয়ে যান। বিজনেস। তাইলে আপনি কনসালটেন্ট হয়ে যান, তাইলে মনে করেন সব দিকে আপনাদের মানে ইনভলভমেন্ট হয়ে গেল। স্যার দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করি ইনশাআল্লাহ যেন দিতে পারেন। রোল নাম্বার 17 আছেন? জি স্যার, আছি স্যার। রোল নাম্বার 22 আইমান আছেন? জি স্যার। ওকে, আজকে আমাদের ক্লাস তাইলে এখানে শেষ, বাকিরা চলে যান, 6 জন থাকেন। স্যার আমি একটু স্যার আমার ল্যাপটপ দিয়ে ওপেন করি স্যার, আমার মোবাইলে তো। তাড়াতাড়ি আসেন, ঠিক আছে, তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তৈমুর ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি প্রথমে হচ্ছে এই যে ঝলক আর হচ্ছে ইলিয়াস আর হচ্ছে কি জানি বলে, দীপ স্যার। দীপ। স্যার আমাকে একটু ঢুকাই দেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি দিছি। আপনারা তিনজন কি মানে কি কাজ করবেন, বা মানে এই যে করোনাতে কিভাবে মোডাল শিফটিং হইছে, বা মানুষজনের ট্রাভেল বিহেভিয়ারে প্যাটার্নে কি পরিবর্তন আসছে, এই রিলেটেড পেপার পড়ে জিনিসগুলো মানে বুঝছেন কিছু? জি স্যার, আইডিয়া তো স্যার নিছি স্যার। আইডিয়া যেহেতু নিছেন আপনারা, স্যার ইন্ট্রোডাকশনের একটা স্লাইড বানাই, ওটা কপি করে স্যার আমার পিডিএফ থেকে। আচ্ছা, কপি করে কিচ্ছু করবেন না, ঠিক আছে? আমি একটু আপনাদেরকে একটা স্লাইডের ডেমো দেখাই, তাইলে বুঝতে পারবেন। ইন্ট্রোডাকশনে আমি আপনাদেরকে আপনাদের মানে বড় ভাইদের যে থিসিসের ডিফেন্স ছিল, একটু ওই স্লাইডটা দেখাইলেই বুঝতে পারবেন যে কোনো কিছু কপি করা যাবে না। স্যার আপনাকে একটা ছবি পাঠাইছি, এটা যদি একটু দেখুন। কোথায় পাঠাইছেন?
আপনার মেসেঞ্জারে। আচ্ছা আমি বলি, ইন্ট্রোডাকশনে হচ্ছে আপনি কোনো কিছু কপি করতে পারবেন না। ইন্ট্রোডাকশনে মনে করেন আপনি যেই প্রবলেমটা নিয়ে কাজ করতেছেন ওই প্রবলেমটা সম্পর্কে একটা দুইটা কথাবার্তা লেখা বাকি জিনিসগুলো আপনি বললেন মুখে, ঠিক আছে? রিসার্চ প্রপোজাল ইমপ্যাক্ট অফ কোভিড-19 অন, এটা তো টাইটেলের স্লাইড শুধু, তাই না? শুধু টাইটেলটা লিখছেন। টপিকটা ঠিক আছে কিনা একটু দেখেন স্যার। Impact of COVID-19 on travel behavior and encourage using public transportation on pandemic situation. আপনার impact of COVID-19 on travel behavior, কিন্তু and এর পরে আবার এই encourage using public transportation of pandemic situation এই কথাটার মানে কি? স্যার আমি কিভাবে স্যার মানুষকে উদ্বুদ্ধ করব স্যার এরকম করোনা মানে আপনি কিভাবে উদ্বুদ্ধ করবেন এটা আপনি এখন বুঝবেন? স্যার উদ্বুদ্ধ করব বলতে স্যার মানে মানে আমি হ্যাঁ। কি করতে পারি এটার জন্য আর কি। না, মানে এই পার্টটুকুর দরকার নাই, শুধুমাত্র হচ্ছে ইমপ্যাক্ট অফ কোভিড-19 অন ট্রাভেল বিহেভিয়ার। এই মানে কাদের ট্রাভেল বিহেভিয়ার? এটা কি কুমিল্লা শহরের প্যাসেঞ্জারদের ট্রাভেল বিহেভিয়ার নাকি ঢাকার নাকি পুরো বাংলাদেশে? স্যার এটা কি শুধু কুমিল্লা দিব স্যার? হ্যাঁ কুমিল্লা নিয়ে। আপনার মানে এখন কথা হচ্ছে আপনারা কি এখন এরকম গিয়ে গিয়ে সবার সাথে কথা বলতে পারবেন রাস্তাঘাটে মানুষজনের সাথে? না স্যার। আচ্ছা যদি আমরা কথা নাও বলতে পারি আমাদের কাছে অপশন আছে গুগল ফর্ম, ঠিক আছে? কোয়েশ্চেনারি সার্ভে। কোয়েশ্চেনারি সার্ভে। এখন আমরা বলেন আপনাদের এক একজনের ফ্রেন্ড লিস্ট তো মানে নিশ্চয়ই 500-600 করে ফ্রেন্ড আছে না? জি স্যার আরো বেশি আছে। এখন 1000। এই ফ্রেন্ড লিস্টে তো নিশ্চয়ই কুমিল্লা, ঢাকা, চিটাগং বিভিন্ন জায়গার মানুষ আছে না? জি স্যার। এখন যদি আপনি মানে দেখেন যে আপনার পক্ষে কুমিল্লা, ঢাকা, চিটাগং সব জায়গার ডাটা কালেকশন করা পসিবল হচ্ছে, তাহলে আপনি ওভারঅল বাংলাদেশের ট্রাভেল প্যাটার্নের উপরে একটা কাজ করতে পারেন যে মানুষের কি অবস্থা, তারা পাবলিক থেকে কিভাবে প্রাইভেট ট্রান্সপোর্টের দিকে চলে গেছে। বাট অসুবিধাটা হচ্ছে সব জায়গায় কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট একরকম না। কুমিল্লাতে পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে সিএনজি, চিটাগং এ কি এরকম সিএনজি শেয়ার করে কেউ চড়ে? না স্যার। চিটাগং এ কোনো পেট কাটা মাইক্রো দেখছেন কোনোদিন? না স্যার। এটা হচ্ছে প্রবলেম, আপনি মিলাইতে পারবেন না। তো বেটার হয় আপনি কুমিল্লা টার্গেট করেন, গুগল ফর্ম গুলো যাদেরকে দিবেন তারা যেন কুমিল্লার হয়। আপনি কুমিল্লার 200 মানুষের কাছ থেকে ডাটা নেন তাও ভালো, আপনার মানে 500-600 মানুষ দরকার নেই। আপনি এই ফর্মটা কুমিল্লায় থাকে এরকম 200-300 মানুষের দিয়ে ফিল আপ করান, তাইলেই হইল। আচ্ছা এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনারা টাইটেলটা লিখতে পারেন যে মানে শুরুতে কি লিখছিলেন একটু দেখি, ইমপ্যাক্ট অফ কোভিড-19 অন ট্রাভেল বিহেভিয়ার on travel behavior considering কুমিল্লা সিটি, একটা কমা দিবেন, তারপর হচ্ছে যেই মেথডে কাজটা করবেন মেথডটা লেখা দিবেন। আপনারা কি জানেন যে আসলে কোন মেথডে ডাটাগুলো অ্যানালাইসিস করতে হবে? স্যার আমার যে ব্যাপারটা ছিল ওটা তো স্যার ডিসিশন ট্রি অ্যানালাইসিস। ডিসিশন ট্রি ইউজ করতে পিডিএফ টা স্যার মাল্টিপল ইয়াতে করছে স্যার। এই যে ঝলক আরেকবার বলেন তো কি করছে? স্যার মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন। স্যার আমারটার মধ্যে করছে স্যার এসআর আর হ্যাঁ প্রেফারেন্স স্যার রিলেটেড প্রেফারেন্স দিয়ে। আচ্ছা ওগুলা বাদ দেন, মানে রিভিল প্রেফারেন্স আর হচ্ছে গিয়া স্টেটেড প্রেফারেন্স দিয়ে করছে। জি স্যার। আর ঝলকেরটাতে কি করছে? মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন করছে নাকি? মাল্টিনোমিয়াল লজিস্টিক, হ্যাঁ সম্ভবত মানে জি স্যার মাল্টিনোমিয়াল লজিস্টিক আপনারাও মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশনই ইউজ করবেন, ঠিক আছে? কথা কি বুঝছেন? জি স্যার। স্যার আরেকটু যদি বলতেন টাইটেলে কি কি লিখবো তাহলে স্যার? টাইটেলটা লিখতে পারেন হচ্ছে আচ্ছা আমি দুই গ্রুপের জন্য তাহলে একসাথে বলি, মানে সাবমিটদের গ্রুপ আছেন না? জি স্যার আছি স্যার আমরা। আচ্ছা আমি একটু দেখাই শেষ যে করে দিক স্যার তারপর না বলি আমরা। না সমস্যা, আমি হচ্ছে স্লাইডগুলো কেমনে বানাবেন দুই গ্রুপের জন্য একসাথে বলে দিচ্ছি। রিসার্চ প্রপোজাল ইমপ্যাক্ট অফ কোভিড-19 অন ট্রাভেল বিহেভিয়ার কনসিডারিং কুমিল্লা সিটি, ঠিক আছে? কনসিডারিং কুমিল্লা সিটি কমা এ মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন অ্যাপ্রোচ, ঠিক আছে? জি স্যার। Impact of COVID-19 on travel behavior. On travel behavior. Impact of COVID-19 on travel behavior. হ্যাঁ আর কিছু লেখার দরকার নেই। Impact of COVID-19 on travel behavior considering কুমিল্লা সিটি, কমা a multinomial logistic regression approach, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা আমি তাহলে
আপনাদেরকে শেষ করে তারপর আমার গ্রুপে আমি বলি, দাঁড়ান। স্যার এটা কি আগেরটার সাথে রেকর্ডিং হচ্ছে নাকি? হ্যাঁ, এটা আগেরটার সাথে রেকর্ডিং হয়ে যাচ্ছে, সমস্যা নাই, আমি কাইটা দিব, অসুবিধা নেই, আমি এটা কাইটা আলাদা ভিডিও বানাই ফেলবো। আজকের ভিডিও মনে হয় এমনিতে একটু এডিট করতে হবে, শুরুর দিকে যখন মানে ঝামেলা দিছিল তখন আমার মাথা একটু গরম হয়ে গেছিল মাঝখানে। আচ্ছা দেখেন ইলিয়াস, স্ক্রিনে কি এখন কি আমার পেইন্ট দেখা যাচ্ছে নাকি? না স্যার, কিছু দেখাচ্ছে না। না স্যার, স্যার কাটারিং সাউন্ড হচ্ছে স্যার অনেক। ইলিয়াস সেটটা মানে মেবি। হ্যাঁ ইলিয়াস একটা সাউন্ড হয়, সমস্যা নেই, সাউন্ড হোক, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা সাব্বির, আপনারাও খেয়াল করেন, ঠিক আছে? দেখেন জি স্যার। প্রপোজালের জন্য মেইন তো হচ্ছে মানে আপনার কিন্তু কোনো ওয়ার্ড ফাইল জমা দিতে হবে না, একটা স্লাইড রেডি করতে হবে যেটা দিয়ে আপনি প্রপোজালটা প্রেজেন্ট করবেন। তো প্রথম স্লাইডটা হবে হচ্ছে আপনাদের ধরলাম আমি টাইটেলটা থাকলো, এরপরে এডিট করা লাগলে করলেন, টাইটেলটা লিখবেন যে কি জানি লিখছেন ইলিয়াস, টাইটেল কি ছিল? স্যার ইমপ্যাক্ট আচ্ছা, ইমপ্যাক্ট অফ কোভিড-19 on travel behavior considering Kumilla City a multinomial logistic approach। আচ্ছা লিখলেন টাইটেল। 2 নম্বরে হচ্ছে গিয়া একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে স্লাইড নিয়ে আসবেন। এই স্লাইডে হচ্ছে লিখবেন যে এরকম বিভিন্ন মহামারীর সময়ে স্যার টিম মেট আর সুপারভাইজারের নাম লিখবেন স্যার। হ্যাঁ হ্যাঁ লিখবেন। স্যার এটা কি শুরুতে দিব, টাইটেলের শুরুতে না আমি টাইটেলের বলে পরে? দিচ্ছি, দেখেন এই ব্যাকগ্রাউন্ডে হচ্ছে মহামারীর সময়ে মানুষ পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা কমাই দিয়ে, এটা যে করোনা হইতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো মহামারী হইতে পারে। এই যে মানে কোভিড-19 আসার আগে সার্স হয়েছিল না একবার, সার্স, তারপরে বিভিন্ন মানে আরো যে মহামারী গুলা আছে, সোয়ান ফ্লু, তারপর হচ্ছে গরুর ম্যাটকাও তো ট্রাভেল প্যাটার্নে কোনো বিহেভিয়ার ফেলবে না, সার্স, সোয়ান ফ্লু, এরকম আপনার মহামারী গুলার টাইমে ট্রাভেল প্যাটার্নে কি চেঞ্জ আসছে আপনি জাস্ট মানে মহামারী গুলার নাম লিখে গুগল স্কলারে সার্চ দিলে পাবেন, মানে কোনো না কোনো পেপার পাবেন। ওই পেপার গুলা পড়ে জাস্ট একটু সংখ্যাগুলা লেখা দিবেন যে এত পার্সেন্ট মানুষ হচ্ছে সার্চের সময় পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা কমাই দিয়া পাবলিক মানে প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ করছে, এত পার্সেন্ট মানুষ হচ্ছে অমুক দেশে এত পার্সেন্ট মানুষ বা অমুক জায়গায় এত পার্সেন্ট মানুষ সোয়ান ফ্লুর সময় পাবলিক ট্রান্সপোর্ট ইউজ না করে প্রাইভেট ট্রান্সপোর্টের দিকে ইউজ করা শুরু করছে। এরকম কয়েকটা ইনফরমেশন আপনি ব্যাকগ্রাউন্ডে লিখলেন, এবং এই কারণে যে প্রবলেম গুলা হয়েছে যে মানুষ যখন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ না করে পাবলিক মানে প্রাইভেট ট্রান্সপোর্ট বেশি ইউজ করা শুরু করছে, ফুয়েলের কনজাম্পশন হয়তো বেড়ে গেছে, পরিবেশের দূষণ মানে পলিউশন হয়তো বেড়ে গেছে, রাস্তায় ট্রাফিক জ্যাম হয়তো, আমি কিন্তু এগুলো আন্দাজে বলতেছি, আমার কথাবার্তা গুলো হুবহু লেখা দিয়েন না, এগুলো পেপার থেকে পইরা আসলে কি কি প্রবলেম হয়েছে আপনি প্রবলেম গুলা বলবেন এরপরে। স্যার এগুলো যদি স্যার করোনা পাবলিক ট্রান্সপোর্টে এই চেঞ্জ হয়েছে স্যার বিভিন্ন জায়গায়, যেমন সুইজারল্যান্ডে, তারপরে হচ্ছে অলরেডি করোনা নিয়ে অনেক পেপার পাবলিশ কিন্তু হয়ে গেছে। স্যার আমার একটা স্যার আমেরিকাতে মনে করেন কেউ একজন এরকম মানে পাবলিক ট্রান্সপোর্ট ইউজের কি পরিবর্তন আছে অলরেডি একটা পেপার পাবলিশ করে ফেলছে। আপনি আমেরিকারটা উদাহরণ হিসেবে দেন, যে আমেরিকায় দেখা গেছে, আমেরিকান, হ্যাঁ আমারটাই স্যার আমেরিকান। হ্যাঁ ওইটাই তো বললাম, আপনি মানে শুধু যে সার্স বা সোয়ান ফ্লু দিতে হবে তা না, আপনি করোনা নিয়ে দেন, কোনো সমস্যা নেই, বাট যেহেতু আমরাও করোনা নিয়ে কাজ করতেছি, আপনি আগের মহামারী গুলার কিছু এক্সাম্পল নিয়ে আসতে পারেন, বর্তমান মহামারী গুলার কিছু এক্সাম্পল নিয়ে আসতে পারেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে। কথাবার্তা কম থাকবে, ইনফরমেশন থাকবে, খালি কি থাকবে? বুঝছি স্যার। ঠিক আছে, বোঝা গেছে, গেল। স্যার আমাদের টাইটেলে তো স্যার পাবলিক ট্রান্সপোর্টেশন সম্পর্কে কিছু লেখা নাই, শুধু ট্রাভেল বিহেভিয়ার সম্পর্কে লেখা স্যার। টাইটেলটা আরেকবার বলেন তো, কি 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 টাইটেল আরেকবার বলেন। স্যার ইমপ্যাক্ট অফ কোভিড-19 অন ট্রাভেল বিহেভিয়ার কনসিডারিং কুমিল্লা সিটি। ইমপ্যাক্ট অফ
স্যার এটার মধ্যে কি স্যার পাবলিক ট্রান্সপোর্টেশন লেখাটা উল্লেখ করলে ভালো হয় না স্যার? আচ্ছা, ইমপ্যাক্ট অফ কোভিড-19 বলেন। ইম্প্যাক্ট অফ COVID-19 অন ট্রাভেল বিহেভিয়ার কনসিডারিং কুমিল্লা সিটি। এটা অন মোডাল শিফটিং বানায় দেন, ঠিক আছে? মানে মোড শিফট করতেছে, এক মোড থেকে পাবলিক মোড থেকে প্রাইভেট মোডে চলে যাচ্ছে। আপনি যখন ব্যাকগ্রাউন্ড বলবেন তখন আপনি বললেন যে কুমিল্লা শহরে মানুষের ট্রান্সপোর্টেশনের দুইটা বড় মাধ্যম হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট আর প্রাইভেট ট্রান্সপোর্ট। বাট দেখা যাচ্ছে যে মানে আগে যেখানে মানুষজন বেশি পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করতো, বাট এরকম মহামারীগুলোর টাইমে দেখা যায় যে অমুক দেশে এত পার্সেন্ট মানুষ পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা কমাই দিছে, তমুক দেশে এত পার্সেন্ট মানুষ পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা কমাই দিছে। মানে এটা কুমিল্লাতেও হচ্ছে। তো এই প্রবলেমগুলো হওয়ার কারণে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের প্রবলেম হয়েছে, পলিউশন বেড়ে গেছে, যানজট বেড়ে গেছে, ফুয়েল কনজাম্পশন বেড়ে গেছে। আমরা দেখতে যাচ্ছি যে কুমিল্লাতে আসলে এই মোডাল শিফটিংটা কিরকম, বা মানে মোডাল শিফট আসলে হচ্ছে কি হচ্ছে না, বা মানুষ আসলে কি ডিসিশন নিচ্ছে, বা কোন কোন জিনিসগুলোর উপর বেস করে এই মোডটা শিফট হচ্ছে, আমরা এটাই দেখতে যাচ্ছি। ঠিক আছে, আপনারা সাবিসারের সাথে একদিন বইছেন, কারণ এই টপিকটাতে আমার সাথে সাবিসার আপনাদেরকে আরো ভালো গাইডেন্স দিতে পারবে। আমি জাস্ট আপনাদেরকে আজকে বলতে চাচ্ছিলাম যে আপনারা ইমিডিয়েটলি সাবিসারের সাথে কথা বলে কালকে বসেন, কারণ হাতে টাইম আছে আর 2 দিন বা 3 দিনের মতো। ঠিক আছে, তারপর আমি মানে স্লাইড গুলা কি কি বানাবেন একটু বইলা দিই। আপনারা কালকে সাবিসারের সাথে কথা বলে রাত্রেবেলা বা দিনের বেলা একবার বসেন স্যারের সাথে। ট্রাভেল বিহেভিয়ারটা কেটে কি স্যার মডেল শিফটিং বসাই দেব? আপনার কথা আমি বুঝি না, জোরে বলেন। স্যার ট্রাভেল বিহেভিয়ারটা কেটে কি মডেল শিফটিং বসাই দেব স্যার? আমার কথা শুনে না বসাই দিয়েন না, এটাও আপনি সাবিসারের সাথে কথা বলেন, কারণ সাবিসার যতদিন আছে আপনাদের দায়িত্ব কিন্তু সাবিসারের, আমার না। সাবিসার যদি হঠাৎ করে মানে চলে যায় দেশের বাইরে, তখন হচ্ছে আপনারা যদি আপনাদের কাজ শেষ না হয়, আপনাদের বাকি যে কাজগুলো থাকবে ওইগুলো আমি কমপ্লিট করার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তারপরও আমি আপনাদেরকে মানে জাস্ট একটু গাইডেন্স দিচ্ছি আজকে। বাট আপনি ফাইনালি কি কাজ করবেন এই আইডিয়া গুলা নিয়ে কালকে সাবিসারের সাথে কথা বলবেন। কথা কি বোঝা গেছে? স্যারকে আজকে মানে নক দেন যে স্যার আমাদের তো 30 তারিখের মধ্যে হচ্ছে মানে 30 তারিখ প্রেজেন্টেশন, 29 তারিখের মধ্যে হচ্ছে স্লাইড বানায় তানভীর স্যারকে জমা দিতে হবে, স্যার কি করবো একটু যদি আইডিয়া দিতেন, স্যারের সাথে কথা বলবেন। আচ্ছা, আপনি তারপরে থার্ডে নিয়ে আসতে পারেন ইন্ট্রোডাকশনের একটা না ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে স্যার তো নিয়ে আসছেন, প্রেজেন্ট স্টেট আনার দরকার নাই, ব্যাকগ্রাউন্ড প্রেজেন্ট একসাথে চলে আসছে। তারপর আপনি নিয়ে আসবেন হচ্ছে লিটারেচার রিভিউ। এখানে আপনি বলেন যে মানে আপনি জাস্ট কয়েকটা 5টা বা 6টা হচ্ছে এক্সাম্পল দেন যে 2020 সালে করোনা নিয়ে ইউএসএ তে কাজ হয়েছে এবং তারা দেখছে যে মানুষের পাবলিক ট্রান্সপোর্ট ইউজ না করে প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ করার পিছনে এই কারণগুলো দায়ী। এই কারণগুলো হচ্ছে তাদের মানে প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ করার টেন্ডেন্সি বাড়াই দিছে, আর এই কারণগুলো হচ্ছে তাদের পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার টেন্ডেন্সি বাড়াইতে পারতো যদি এই কারণগুলো থাকতো। ঠিক আছে, স্যার এটা কত বড় হবে? লিটারেচার রিভিউ জি স্যার। ম্যাক্সিমাম 1টা থেকে 2টা স্লাইড। মানে আমি স্যার আপনাদেরকে সবকিছুর এক্সাম্পল দেখাচ্ছি, সবকিছুর এক্সাম্পল আমি দেখাচ্ছি। আগে আমার কথাগুলো শুনেন মনোযোগ দিয়ে, ঠিক আছে? তারপর বলবেন যে 2007 সালে দেখা গেছে সার্স হয়েছিল, এই সার্সের সময় দেখা গেছে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ না করে প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ করার টেন্ডেন্সি এরকম বেড়ে গেছিল এবং মানে কারণগুলো ছিল হচ্ছে এই কারণগুলোতে বাইরে গেছে। এইভাবে হচ্ছে 5-6টা এক্সাম্পল দিবেন, মানে যত মানে 8-9টা দিতে পারলে আরো ভালো হয়। 8-9টা এক্সাম্পল দিলেন, এখন বলবেন যে এগুলা বিচার করে আপনার মনে হয়েছে যে এখানে পার্টিকুলার কোনো একটা ফ্যাক্টর স্টাডি গ্যাপ, একটা গ্যাপ বাইর করতে হবে, এটাকে লিটারেচার গ্যাপও বলে। এই যে আপনি আগের পেপারগুলো পড়ছেন, পেপারগুলো পড়ে আপনাকে এটা চিন্তা করতে হবে যে তারা আসলে কোন দিকটাতে ফোকাস করে নেই। এটা যে কোনো কিছু হইতে পারে। মনে করেন যে আপনি চিন্তা করলেন তারা বাসে বসে বাদাম খাওয়া যায় কিনা, এটা নিয়ে চিন্তা করে নেই। বাট বাংলাদেশে মানুষ হচ্ছে বাসে বসে বাদাম খাইতে পছন্দ করে। করোনার টাইমে বাসে বসে বাদাম খাইতে পারতেছে না, এই জন্য হইতেছে এখন বাস ইউজ না করে তারা সিএনজি ইউজ করতে চায় বা প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ করতে চায়। আমি বাদাম খাওয়ার কথাটা কেন বললাম, এরকম ছোটখাটো বিষয় যে জিনিসগুলা হয়তো বাইরের দেশগুলোর জন্য ইম্পর্টেন্ট না, বাট আমাদের দেশের মানুষের জন্য ইম্পর্টেন্ট, এরকম কোনো বিষয় যদি থাকে আপনি এটাও কনসিডার করতে পারেন এবং আপনি বলতে পারেন যে আমাদের দেশের জন্য ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট,
তো যেহেতু বাইরের দেশের পেপার গুলাতে এই ফ্যাক্টরটা কনসিডার করা হয় নাই, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে একটা গ্যাপ যেটা নিয়ে কাজ হয় নাই। এটাই একটা মানে এটা একটা লিটারেচার গ্যাপ। আমরা চাচ্ছি মানে এই গ্যাপটা ফিল আপ করতে আর কি। এই আপনি হচ্ছে এরপরে 5 নম্বর স্লাইডে নিয়ে আসেন যে আপনি 5 নম্বর স্লাইডে নিয়ে আসতে পারেন অবজেক্টিভ। মানে এই গ্যাপটা ফিল আপ করার জন্য আপনার মনে করেন একটা, দুইটা বা তিনটা অবজেক্টিভ লিখবেন যে টু আইডেন্টিফাই দ্য ফ্যাক্টরস which increase the probability of using private transport rather than public transport, to understand the relationship of various factors with অমুক অমুক, এরকম করে জাস্ট কয়েকটা অবজেক্টিভ লিখবেন। 6 নম্বরে হচ্ছে লিখতে হবে স্কোপ। আপনি বলতে পারেন যে it will be possible to understand the relationship between this. তারপরে it will be possible to predict to develop a মানে multinomial logistic regression equation which will something এভাবে লিখলেন, স্কোপ গুলো লিখলেন। 7 নম্বরে হচ্ছে আপনার মেথোডোলজি আসবে, আপনারা কোন মেথড ইউজ করে কাজটা করবেন। শেষ। আপনারা যে কোয়েশ্চেনিয়ার সার্ভে করে ডাটা কালেকশন করবেন এটা বলতে পারেন কোয়েশ্চেনিয়ার সার্ভে, যেহেতু করোনার টাইম আমরা এভাবে গিয়ে কথা বলতে পারবো না। আর বি হচ্ছে কোন স্ট্যাটিস্টিক্যাল মডেল ইউজ করে ডাটাগুলো অ্যানালাইসিস করবেন, মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন। এই মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন ইউজ করে কিভাবে অ্যানালাইসিস করবেন বা কিসের সাথে কিসের কম্পারিজন করবেন, এই কথাবার্তাগুলো বইরা আপনার ইচ্ছা কাহিনী শেষ করে দিবেন। তারপর হচ্ছে আরেকটা স্লাইড হবে রেফারেন্সের। এই যে আপনি এই কথাবার্তাগুলো লিখছেন লিটারেচার রিভিউতে, যে পেপার থেকে কথাগুলো লিখছেন ওই পেপারের রেফারেন্স দিতে হবে। কথা কি বুঝছেন? আমি তো ওইভাবে আপনাদেরকে আসলে মানে ডিটেল বলতে পারতেছি না, কারণ হচ্ছে অলরেডি এক গ্রুপ নিয়ে আপনাদের সাথে এক সপ্তাহ ক্লাসই নিইনি, কারণ ওদের কাজ নিয়ে এতটা ঝামেলা ছিলাম যে আপনাদের এক সপ্তাহ টানা ক্লাসে নিতে পারিনি। তো এখন আবার সাব্বিরদের গ্রুপ আছে, তো আমি একসাথে এত কিছু আসলে পারবো না, আমার মাথা খারাপ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে জাস্ট হালকা গাইডেন্স দিয়ে দিলাম। সাবিসে যতদিন আছে আপনারা মানে সাবিসের আন্ডারেই থাকেন। স্যার যদি চলে যায় বা স্যার যদি মানে অন্য কোনো প্রবলেম হয় তখন আপনারা আমার কাছে আবার চলে আসেন, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে হচ্ছে একটু এক্সাম্পল দেখাই দিই স্লাইডের, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন মানে কতটুকু করে লিখতে হবে। পেপারটা কোথায় ফাইনাল আচ্ছা, স্যার স্লাইডটা কি দেওয়া যাবে? স্লাইডটা দেয়া যাবে না, কারণ হচ্ছে মাত্র ওদের প্রেজেন্টেশন শেষ হয়েছে তো। আর আমি যদি এখন আপনার স্লাইড দেই আপনি রেডিমেড সব কাজ করে ফেলাবেন। আমি তো এখানে ভিডিওটা শেয়ার দিয়ে আপনাকে দেখাই দিব না? জি স্যার। আপনি হচ্ছে এইভাবে রেডি করবেন, বাট টেমপ্লেট দিব না, কারণ এই টেমপ্লেট পাইলে তো এটার মধ্যে কাজ করে বানায় ফেলাবেন এটার মতো। মানে কপি করেন না, নিজে চেষ্টা করেন বানাইতে কিছু একটা। দেখেন শুরু থেকে দেখেন যে এটা হচ্ছে আমাদের নাম লেখা আছে। আপনারা এখানে মনে করেন এরকম একটা স্লাইড বানাবেন যে দেখা যায় না তো কিছু। স্যার দেখা যাচ্ছে না তো স্যার। কি বলেন দেখা যায় না? আমি সাব্বিরদেরকেও কিন্তু স্লাইড দিব না, ঠিক আছে? ওরা ওদের স্লাইড নিজেরা বানাবে। এখন দেখা যায়? জি স্যার। এটা হচ্ছে প্রথম স্লাইড, এরকম স্লাইড আপনারা একটা বানাবেন। এটা হচ্ছে সেকেন্ড স্লাইড, এখানে হচ্ছে আপনারা লিখবেন প্রপোজাল ডিফেন্স। টাইটেল মনে করেন যে যেটা হবে ওটা লিখবেন, মানে ওদের টাইটেল ছিল অ্যানালাইসিস অফ রোড অ্যাক্সিডেন্ট সিভিয়ারিটি ইন লন্ডন, এ বাইনারি লজিস্টিক রিগ্রেশন অ্যাপ্রোচ। মানে ইলিয়াসরা ইউজ করবে মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন, আমরা ইউজ করছি বাইনারি লজিস্টিক রিগ্রেশন। আচ্ছা, তারপরে এই যে প্রেজেন্টেড বাই এটা বানাবেন, সুপারভাইজারের নাম লিখবেন, কো সুপারভাইজার থাকলে তার নাম লিখবেন। নাম লিখে হচ্ছে চলে আসবেন। এই দেখেন ইন্ট্রোডাকশন স্লাইডে কি লিখছে, জাস্ট একটা লাইন
যে প্রত্যেক বছর 1.2 মিলিয়ন পিপল আর এফেক্টেড বাই রোড অ্যাক্সিডেন্ট পার ইয়ার, আর কিচ্ছু নাই। এবং এরপরে যা মানে আরো দুই একটা লাইন ছিল, এগুলা বলছে যে মানে এই অ্যাক্সিডেন্ট গুলো হইলে মানুষের কিসের ক্ষতি হয়, মানুষ কেউ কেউ মারা যায়, কেউ কেউ পার্মানেন্টলি আপনার বিকলাঙ্গ হয়ে যায়, কেউ কেউ হচ্ছে তাদের অনেক মানে আর্থিক ক্ষয়ক্ষতি হয়, প্রপার্টি ড্যামেজ হয়, এই জিনিসগুলো মুখে বলছে। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন স্লাইড। তো আপনাদের আসবে একটা ব্যাকগ্রাউন্ড স্লাইড আসবে, আপনাদের ইন্ট্রোডাকশন না, আপনাদের ব্যাকগ্রাউন্ড আসবে, আর ওখানে আপনারা মানে ব্যাকগ্রাউন্ডে এরকম কয়েকটা এই যে এরকম কয়েকটা জাস্ট পরিসংখ্যান তুলে ধরবেন যে বাংলাদেশে দেখেন কত মানুষ মারা গেছে, মারা যায় প্রত্যেক বছর, তারপরে প্রত্যেক বছর কত মানুষ সিরিয়াসলি আহত হয়, ইউকে তে প্রত্যেক বছর কত মানুষ মারা যায়, কত মানুষ সিরিয়াসলি আহত হয়, সিঙ্গাপুরে কত মানুষ মারা যায়, কত মানুষ আহত হয়, জাস্ট কতগুলো ইনফরমেশন নিয়ে আসছি আমি, আর কিছু না। তো আপনাদের ব্যাকগ্রাউন্ডে এরকম জাস্ট ইনফরমেশন থাকবে, আর বাকিগুলো আপনারা মুখে বলবেন। এখন এরপরে এটা হচ্ছে কেন, মানে এই যে মানুষ প্রত্যেক বছর মারা যাচ্ছে, এই যে অ্যাক্সিডেন্টের সিভিয়ারিটি, অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ খুব বেশি ইনজুর্ড হচ্ছে, কেন খুব বেশি ইনজুর্ড হচ্ছে, এটাই আমরা দেখতে যাচ্ছি। তো এই কথাবার্তা গুলাই মানে জাস্ট একটা ওয়াই, কেন, এরকম একটা স্লাইড দিতে হবে। দেখেন এটা হচ্ছে লিটারেচার রিভিউ। 1998 সালে আমেরিকাতে একটা কাজ হয়েছে, তারা দেখছে যে স্পিড লিমিটের কারণে অ্যাক্সিডেন্টের সিভিয়ারিটি বাড়ে, এবং এটা মানে অ্যানালাইসিস করছে হচ্ছে প্রবিট রিগ্রেশন মেথড ইউজ করে। এভাবে করে 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 4টা পেপারের সামারি, এখানে কিন্তু 4টা পেপারের সামারি আছে, এরপরে স্লাইডটাতে আবার 4টা পেপারের সামারি আছে, এরপরে স্লাইডটাতে আবার 4টা পেপারের সামারি আছে। আপনি দেখছেন লিটারেচার রিভিউ কিভাবে জাস্ট মানে মেইন পয়েন্ট গুলা, কোন সালে কোথায় কাজটা হইছে, কি মেথড ইউজ করে হইছে, এবং কি পাইছে, মানে কোন কারণটা পাইছে। যেমন আমরা এখানে পাইছি যে এনভায়রনমেন্টাল কন্ডিশন বা ওয়েদার কন্ডিশনের কারণে হচ্ছে আপনার একটা অ্যাক্সিডেন্ট সিভিয়ার থেকে সিরিয়াস হয়ে যায়। মানে আমি যেখানে একটা মানুষ যদি আপনার নর্মাল ওয়েদার অ্যাক্সিডেন্ট করে, যেখানে সে হালকা একটু ব্যথা পাইতো, মনে করেন ওয়েদার কন্ডিশন যদি খারাপ হয়, যে খুব বেশি ঝড় তুফান হইতেছে, তাহলে দেখা যাবে সে ব্যথা না পায়া একদম তার একটা হাতি নষ্ট হয়ে গেল, বা আল্লাহ করে একটা পাই নষ্ট হয়ে গেল। এরকম কারণগুলা জাস্ট লিখবেন সামারি করে। তারপর দেখেন আরেকটা টেবিল, মানে এটা তো গেল, আরেকটা টেবিল বানাইছে ওরা হচ্ছে, এটা কিন্তু ওদের মেইন থিসিসের প্রেজেন্টেশন, এটা কিন্তু প্রপোজালের প্রেজেন্টেশন না, এই জন্য একটু 12টা পেপারের সামারি করছে। আপনাদের যেহেতু প্রপোজালের প্রেজেন্টেশন, আপনারা 6টা করেন বা 5টা করেন বা 7টা করেন, বুঝতে পারছেন? জি স্যার। কত সালে কাজ হইছে, কোথায় কাজ হইছে, এবং ফাইন্ডিংস, যে কি পাইছে, মানে কারণ হিসেবে কি পাইছে, এবং কোন মেথডে কাজটা করছে, একটা সামারি টেবিল দিল। তারপর হচ্ছে দেখেন ওই যে বললাম স্টাডি গ্যাপ বা লিটারেচার গ্যাপ, এরকম মানে ওরা 2টা গ্যাপ লিখছে, যে যেহেতু আপনারা আন্ডারগ্রেডের কাজ করতেছেন অত বেশি গ্যাপ দরকার নেই, আপনারা একটা বা 2টা গ্যাপ মানে বলতে পারলেই হবে, যা মানে আপনাদের কি মনে হচ্ছে যে এই জায়গাটাতে আসলে গ্যাপ আছে, এরকম 2টা গ্যাপের কথা বললেন বা একটা গ্যাপের কথা বললেন। অবজেক্টিভ দেখেন, এই যে 3টা অবজেক্টিভ আমরা লিখছি, সামথিং টু আইডেন্টিফাই দা এই অমুক সমুক। স্কোপ, আমরা 2টা স্কোপ লিখছি, যে আমরা কি করতে পারি বা কি কাজ করতে পারি। তারপর এটা আপনাদের এই ডাটা কালেকশন আপনাদের লাগবে না, কারণ আপনারা এখনো ডাটা বলবেন যে পান নেই, আপনারা ডাটা কালেকশন করবেন। আপনারা সরাসরি চলে আসবেন হচ্ছে, এই গ্রাফগুলো তো আপনারা দিতে পারবেন না, কারণ আপনার যেহেতু ডাটা নাই, এই গ্রাফগুলো দিতে পারবেন না। আপনারা চলে আসবেন ডাইরেক্ট এরপরে মেথডোলজিতে। মেথডোলজিতে মানে আপনারা তো এখনো মনে করেন মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন কি জিনিস জানেন না, আপনাদের এরকম ইকুয়েশন ফিকুয়েশন লেখার দরকার নেই। আপনারা জাস্ট বলে দিবেন যে মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন মেথড ইউজ করব, ফার্স্টে কোশ্চেনে সার্ভে করে ডাটা কালেকশন করব, তারপর হচ্ছে মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন মেথড ইউজ কইরা এই ধাপে কাজগুলা করব, জাস্ট ধাপগুলা বলবেন। বাট মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন কি জিনিস, ইকুয়েশনটা কি, ইকুয়েশনের মধ্যে কোন ভ্যালুটা কি, কিচ্ছু বলার দরকার নেই, জাস্ট বলবেন যে আমরা এগুলো নিয়ে পড়াশোনা করতেছি। ঠিক আছে, এগুলো আপনাদের কিচ্ছু আসবে না, এগুলো তো মানে ফাইনাল থিসিসে আসবে আর কি, যে কি পাইছে না পাইছে। বুঝতে পারছেন? স্যার আমাদেরকে এখন রেফারেন্স দেওয়া লাগবে নাকি? হ্যাঁ অবশ্যই, সবার রেফারেন্স দেওয়া লাগবে। আপনি যে পেপার পইরা পইরা কারণগুলো খুঁজে বের করতেছেন, এগুলাই তো আপনার রেফারেন্স পেপার। কথা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, তাইলে হচ্ছে দীপ, আর হচ্ছে ইলিয়াস, আর হচ্ছে কি বলে ঝলক, আপনাদের 3জনের কি আমার কথা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আমি আপনাদের সাথে আছি, ঠিক আছে, বাট প্রপোজালটা হচ্ছে মানে প্রপোজালটাতে আমারে আর মানে কি বলবো, মানে প্রেসার দিয়েন না, কারণ হচ্ছে আমি অলরেডি আপনাদের ভাই মাইকটা মিউট কর ভাই। আমি হচ্ছে অলরেডি মনে করেন যে এই বেশি মানে
আমার জন্য অতিরিক্ত প্রেশার হয়ে যাচ্ছে আসলে। তো আমি বললাম তো যে আপনারা স্লাইড রেডি করেন, যদি স্লাইডে কোনো প্রবলেম হয় আমারে দিয়েন, আমি মানে কারেকশন কইরা দিব। বাট কালকে হচ্ছে মানে আমি যে স্ট্রাকচারটা বললাম এটার উপর বেস করে হয়তো কোনো প্রবলেম ফেস করবেন বা আরো ভালো কোনো আইডিয়া থাকতে পারে সাবি স্যারের। তো কালকে একটু আপনারা সাবি স্যারের সাথে অবশ্যই মিটিং করেন, স্যার কাছকে নক দেন, বলেন যে স্যার আমরা তো স্যারের সাথে কথা বলছি, একটু স্লাইড রেডি করতেছি, স্যার বলছে আপনার সাথে কথা বলতে। আমি স্যারকে বলছি আপনাদেরকে নিয়ে একদিন বসার জন্য। তো আপনারা কালকেই বসেন, 28 তারিখ যদি বসতে পারেন, কালকে যদি মানে দিনের বেলা বসার ট্রাই করেন, বা কালকে বিকালের দিকে বা মানে সন্ধ্যার দিকে যদি বসতে পারেন, বা যদি এই টাইমেও বসতে পারেন, আপনি 29 তারিখ সকালবেলা স্লাইড বানায় বিকালের দিকে তামিম স্যারকে পাঠিয়ে দিতে পারবেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আপনারা তাইলে এখন মানে মিটিং লিভ করতে পারেন। আমি একটু সাব্বির, মুক্তাদির ওদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এবার আমারে বলেন আপনাদের কি অবস্থা? স্যার এই তো স্যার মোটামুটি। স্লাইড কেমনে বানাইতে হবে, স্লাইডের মধ্যে কি কি থাকবে, আমার কি আর রিপিট করার দরকার আছে? না স্যার। রিপিট করার দরকার নাই স্যার, তবে একটু স্যার ওই স্লাইডটা একটু বের করলে সুবিধা হতো স্যার। আমি কিন্তু আপনাদেরকে স্লাইড দিব।